দিস মিনস দিস ইজ এ জিনার ডায়োড। আমরা যখন সার্কিটে অ্যাপ্লাই করি, এই এন সাইডটা পজিটিভ টার্মিনালের সাথে দেই, পি সাইডটা নেগেটিভ টার্মিনালের সাথে কানেক্ট করি, বিকজ উই ওয়ান্ট টু মেক দিস জেনার ডায়োড রিভার্স বায়াসড। ওকে, ইন দ্যাট সিচুয়েশন যদি আমি বিজেড এর সাথে বেশি ভোল্টেজ অ্যাপ্লাই করি, তাহলে এই জেনার ডায়োড দিয়ে একটা কারেন্ট ফ্লো করে। অর্ডিনারি ডায়োড কিন্তু আর অপোজিট ইস্যু, পি সাইডে পজিটিভ, এন সাইডে নেগেটিভ দিতে হয়। ওকে, এখন এই কত ভোল্টেজে ব্রেকডাউন ঘটবে সেটা আমি একটু আগে বললাম, সেটা এই স্যার আসসালামু আলাইকুম স্যার, এগুলো দেখা যাচ্ছে না স্যার, প্রথমটাই আছে স্যার। পিপিটি মাঝে মাঝে মনে হয় ডিস্টার্ব করে, দাঁড়ান আমি, ঠিক আছে। সো আমরা এই ডোপিং লেভেল বা ডোপিং ডেনসিটি ভেরি করে, পিএন সাধারণত জেনার ডায়োডের ডোপিং লেভেল হাই হয়, ডোপিং লেভেল ভেরি করে আমরা এই বিজেটটাকে ফিক্স করতে পারি, এবং মোটামুটি 1.8 ভোল্ট থেকে 200 ভোল্ট পর্যন্ত এইরকম রেঞ্জের মধ্যেও জেনার ডায়োড বাজারে পাওয়া যায়, এবং সেগুলোর পাওয়ার রেটিং সাধারণত এই একটা সার্টেন মিলি ওয়াট পর্যন্ত হয়। ওকে, একটু দেখেন জেনার ক্যারেক্টারিস্টিক, যেমন আমি বলছিলাম, রিভার্স বায়াসিং ভোল্টেজ আপ টু এ সার্টেন ভোল্টেজ, দিস কারেন্ট ইজ কোয়াইট স্মল, অলমোস্ট নেগলিজিবল। After VZ or at VZ, this current increases very sharply, almost vertically. So in this case, a huge amount of current can flow through the Zener diode, but voltage remains almost at a constant level of VZ. Okay, তো সাধারণত আমরা বাজার থেকে যে সমস্ত জেনার ডায়োড কিনে নিয়ে আসি, সেগুলাতে কিছু স্পেসিফিকেশন দেওয়া থাকে, সে এ 100 ভোল্ট জেনার ডায়োড, 500 মিলিওয়াট, 20% জেনার ডায়োড, এইরকম কিছু স্পেসিফিকেশন দিয়ে দেওয়া থাকে। তো এই 10 ভোল্ট, দ্যাট মিনস এটার ব্রেকডাউন ভোল্টেজ অলমোস্ট 10 ভোল্ট। আচ্ছা, ফর 20% ডায়োড বলতে বোঝায় যে এই ভিজেটটা 20% ভেরি করতে পারে, মানে যদি 10 ভোল্ট হয়, 10 ভোল্টের 20% আসলে কত, 2। সো 8 ভোল্ট থেকে 12 ভোল্ট এর মধ্যে ভেরি করাতে পারে। এটা অবশ্য আমি একটা বড় স্কেল দিয়েছি, এই 20% না, এর সাথে কম পার্সেন্ট জেনার ডায়োড বাজারে কিনতে পাওয়া যায় এই। আচ্ছা, আরেকটা ইস্যু হচ্ছে, যেহেতু জেনার ডায়োড ভিজেট এট ভিজেট অর স্লাইট when the applied voltage is slightly larger than ভিজেট, অবশ্য আমি এটা কিন্তু নেগেটিভ ভোল্টেজের কথা বলছি, রিভার্স বায়াসিং করছি, নেগেটিভ ভিজেট কিন্তু মানে যদি আপনি বায়াসিং কন্ডিশনে কনসিডার করেন, এটা কিন্তু নেগেটিভ ভোল্টেজ, সেটাকে আমরা ভিজেট হিসেবে আইডেন্টিফাই করছি 10 ভোল্ট। 10 ভোল্ট আসলে নেগেটিভ ভোল্টেজ অ্যাপ্লাই করব এরকম। ওকে, যেহেতু at VZ or slightly greater than VZ, this current is huge. কোনো ডিভাইস দিয়ে কিন্তু আমরা ইচ্ছা মতো কারেন্ট ফ্লো করাতে পারি না, এটা ডিভাইস বলি, বা আপনি সিম্পল এলিমেন্টস রেজিস্টারের কথাও কনসিডার করতে পারেন। একটা খুব কম ভ্যালুর রেজিস্টারের একটা যদি আপনি একটা বড় ভোল্টেজ অ্যাপ্লাই করেন, তাহলে কিন্তু হিউজ কারেন্ট ফ্লো করবে, এবং কারেন্ট ফ্লো করলে কিন্তু রেজিস্টারে পাওয়ার ডিসিপেশন হয়। অনেক সময় আপনারা নিশ্চয়ই ল্যাব যখন করান, রেজিস্টারে কিন্তু টাচ লাগলে দেখা যায় যে গরম হয়ে গেছে। সো যদি এক্সেসিভ কারেন্ট ফ্লো করে, তাহলে কিন্তু মানে হিউজ হিট ডিসিপেট হতে পারে এবং ডিভাইসটাই পুড়ে যেতে পারে। সুতরাং আমরা এই ভিজেড কারেন্টের একটা ম্যাক্সিমাম ভ্যালু পর্যন্ত অ্যালাউ করতে পারবো, যেটাকে বলি ম্যাক্সিমাম জেনার কারেন্ট বা জেনার ডায়োড কারেন্ট। এরকম একটা টিপিক্যাল ক্যারেক্টারিস্টিক দেখানো হচ্ছে, মিনিমাম ভোল্ট যে ভোল্ট, মিনিমাম কারেন্ট যে কারেন্ট, মানে যে কোনো ভিজেটে যে কারেন্ট পাওয়া যায়, এরপরে আপনি ভিজেট যদি বাড়ান, ম্যাক্সিমাম একটা কারেন্ট আমি ডিভাইস দিয়ে অ্যালাউ করতে পারবো, সেটাকে আমরা বলছি আইজেডএম। ওকে, আইজেডএম। এরকম কিছু ইস্যু আছে, মানে এক্সেসিভ কারেন্ট ফ্লো করানো যাবে না। পাওয়ার রেটিং কত যে কোনো ডিভাইসের, সেটা কিন্তু পাওয়ার ডিসিপেশন তার সাথে সবসময় কম রাখা লাগবে এই। এখন এই কোন একটা জেনার ডায়োডের ভিজেড টেম্পারেচারের সাথে সাথে কিছু চেঞ্জ হয়, সেগুলো স্পেসিফিকেশন হিসেবে দিয়ে দেওয়া থাকে। এই একটা ম্যাথমেটিক্যাল ইকুয়েশন আছে, যেমন টিসিটাকে বলা হয় টেম্পারেচার কোফিসিয়েন্ট। ডেল ভিজেড কতটুকু ভিজেড চেঞ্জ হবে, ভিজেড ইজ দ্য নমিনাল জেনার ভোল্টেজ, T1 minus T0 is a reference temperature, say T1 is another temperature. এই ম্যাথমেটিক্যাল ইকুয়েশন দিয়েও আমরা এই জেনারেটরের ভোল্টেজ কেমন ভেরি করবে উইথ টেম্পারেচার,
সেটা ক্যালকুলেট করতে পারি। সে ফর এক্সাম্পল say we have a Zener diode, its nominal voltage is 10 volt, temperature coefficient is 0.072% per degree Celsius, মানে পার ডিগ্রি সেলসিয়াসে এত পার্সেন্ট মানে ভোল্টেজ ভেরি করে। সে T not equals to 25 degree Celsius, this is actually STC, standard temperature condition, and T1 say we want to increase the temperature from 25 degree Celsius to 100 degree Celsius. In that case আমি যদি এই ইকুয়েশনের সব ভ্যালুগুলো পুট করি, টিসি বসাই, ভিজেড বসাই, ডেল ভিজেড এর ভ্যালু হবে 0.54 ভোল্ট। দ্যাট মিনস when temperature increases from 25 degree Celsius to 100 degree Celsius, then Zener breakdown voltage of the Zener diode will be VZ plus 0.54 ভোল্ট, মানে কিছু ভোল্টেজ বাড়বে। এই ইস্যুগুলো আছে। ওকে, আমরা এই Zener diode আসলে প্র্যাকটিক্যাল সার্কিটে আমরা ভোল্টেজ রেগুলেটর হিসেবে ইউজ করে থাকি। ভোল্টেজ রেগুলেটর সার্কিট অবশ্য ট্রানজিস্টর দিয়েও ডিজাইন করা যায়। Zener diode দিয়ে যদি আমি করতে চাই, তাহলে এই Zener diode ভোল্টেজ রেগুলেটর কিভাবে অপারেশন করে সেটা নিয়ে অল্প একটু আলোচনা করব। আমি এটাতে খুব বেশি সময় দেব না, আমি একটু ট্রানজিস্টরটা ধরতে চাই, আদারওয়াইজ নেক্সট ক্লাসে আমি সবকিছু পারবো না। একটু সেকেন্ড ক্লাসে হয়তো আমি একটু সিলেক্টিভ হব, যে টপিক গুলা আসলে একটু মানে প্রায়োরিটি দিয়ে পড়াবো কিছু টপিক। সো Zener diode আসলে Zener diode কে আমরা কনসিডার করি রিভার্স বায়াসে Zener diode দিয়ে কারেন্ট ফ্লো করে, বিকজ মানে যখন ভিজেড ভোল্টেজ অ্যাপ্লাই করে ডায়োডটাকে রিভার্স বায়াসিং করি, তখন কিন্তু ব্রেকডাউনটা ঘটে এবং হিউজ পরিমাণ কারেন্ট ফ্লো করে। সো ডায়োডকে সার্কিটে যখন আমরা রিভার্স বায়াস কন্ডিশনে অ্যাপ্লাই করি, তখন এই ডায়োডটার ইকুইভ্যালেন্ট মডেল হিসেবে আমরা দেখেন এখানে ভোল্টেজ সোর্স ভিজেড অ্যাপ্লাই করি, কারণ আমি একটু আগে ক্যারেক্টারিস্টিক দেখলাম ভিজেড ভোল্টেজে নেগেটিভ ভিজেড আর কি, রিভার্স বায়াস ভোল্টেজ যখন ভিজেড হয়, মানে কোনো একটা পার্টিকুলার Zener ডায়োডের Zener ব্রেকডাউন ভোল্টেজের সমান হয়, তখন কিন্তু হিউজ পরিমাণ কারেন্ট ফ্লো করে। কিন্তু কারেন্ট দেখেন অনেক শার্পলি অলমোস্ট ভার্টিক্যালি বেড়েছে, সেই জন্য ভোল্টেজ কিন্তু অলমোস্ট ভিজেড এ ফিক্স থাকে। সো ইন দ্যাট কন্ডিশন আমরা আসলে একটা Zener ডায়োডকে এরকম ভিজেড ভোল্টেজ সোর্সের মতো একটা ব্যাটারি হিসাবে সার্কিটের রিপ্লেস করি যখন সার্কিট অ্যানালাইসিস করি। ওকে, যদি Zener ডায়োডটা ফরওয়ার্ড বায়াস থাকে, না কি বলছি, আমি একটু ভুল বলিনি, ঠিকই বলেছি। যদি মানে এই ডায়োডের অ্যাক্রসে যে ভোল্টেজ অ্যাপ্লাই করছে সেই ভোল্টেজটা যদি ভিজেড এর সাথে বড় হয়, তাহলে ডায়োডের অ্যাক্রসে অলওয়েজ ভিজেড ভোল্টেজ মেইনটেইন হবে। যদি তার সাথে ছোট হয়, ধরেন ভিজেডটা এমন একটা অ্যাপ্লাই করলাম, তার জন্য যদি ডায়োডটা রিভার্স বায়াস না হয়, তাহলে সেটা ওপেন সার্কিটের মতো বিহেভিয়ার দেখাবে। এই আচ্ছা, আমরা একটা সার্কিট পড়লে এই বিষয়টা হয়তো ক্লিয়ার হবে আরেকটু। সে আমরা একটা Zener diode ভোল্টেজ রেগুলেটর দেখতে চাচ্ছি। আমরা এইখানে এই ভিআই এবং আর এই দুইটাকে আমি এখানে মনে হয় ফিক্সড রেখে যদি আমি ক্যালকুলেশন করতে চাই, সো দিস ইজ দ্য বেসিক সার্কিট অফ Zener diode voltage regulator. This circuit is quite simple. You can see this is ডিসি ভোল্টেজ একটা মানে ডিসি ভোল্টেজটা ভেরি করতে পারে, এরকম ডিসি ভোল্টেজ। মানে আমি বলছি ধরেন আপনার ডিসি ভোল্টেজ কোনো সার্কিট থেকে পাচ্ছেন বা কোনো সোর্স থেকে পাচ্ছেন যেটা স্লাইটলি ভেরি করে, যেমন আমরা একটু আগে দেখলাম রেকটিফায়ারের পরে যদি আমি একটা ক্যাপাসিটর ইউজ করলে কিন্তু ভোল্টেজ লেভেল একটু ভেরি করাতে পারে, সেটাকে অ্যাডজাস্ট করার জন্য আমরা এরকম Zener diode ভোল্টেজ রেগুলেটর ইউজ করতে পারি। সো দিস ভিআই ক্যান বি চেঞ্জ, বাট দিস ইজ নট এসি। ডিসি লেভেলটাই যদি একটু শিফট করে, সেই ক্ষেত্রে আমরা এই সার্কিটটা ইউজ করি। এই সার্কিটে একটা সিরিজ রেজিস্টার ইউজ করা হয়, অনেক সময় এটাকে আর এস দ্বারা রিপ্রেজেন্ট করা হয়। আর এল লোড আছে, Zener diode আমরা এই কনফিগারেশন ইউজ করে অ্যাপ্লাই করতে চাই। যদি আমরা ধরেন লোডে কোন একটা পার্টিকুলার ভোল্টেজ সাপ্লাই দিতে চাই, কত ভোল্টেজ সাপ্লাই দিতে চাই, সেই ভোল্টেজের মানে সেই ভিজেড বিশিষ্ট আমার একটা Zener diode ইউজ করা লাগবে। যেমন যদি আমি চাই সে I want to supply 10 voltage across this load RL, then VZ of this Zener diode should be also 10 volt.
সো সিচুয়েশনটা এমন। তো এই ধরনের সার্কিট যখন আমরা অ্যানালাইসিস করি তখন আমরা প্রথমে দেখে নিতে হবে এই সার্কিটে আমার এই যে জেনার ডায়োডটা আছে ভিজেড, এটা কি ফরওয়ার্ড বায়াস না রিভার্স বায়াস, বা অন স্টেটে আছে না অফ স্টেটে আছে। আমরা কিন্তু আনলাইক অর্ডিনারি ডায়োড, জেনার ডায়োড কিন্তু অন স্টেটে যায় রিভার্স বায়াসে। আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি জি, এটা তো রিভার্স বায়াসই আছে। রিভার্স বায়াসই আছে, রিভার্স বায়াসই আছে। ওকে, সো ফার্স্ট স্টেজ আমাকে দেখতে হবে যে এই জেনার ডায়োডের অ্যাক্রস আসলে কত ভোল্টেজ অ্যাপ্লাইড হচ্ছে। সেটার দেখার সবচেয়ে বেস্ট প্রসেস হচ্ছে, যেহেতু দেখতে পাচ্ছেন এই জেনার ডায়োড এবং এই রেজিস্টার আরএল প্যারালাল কানেকশনে আছে, প্যারালাল পাথ। সো আমরা জেনার ডায়োডটাকে আমি তুলে নিতে পারি, রিমুভ করতে পারি। যদি রিমুভ করি তাহলে এই দুই টার্মিনালের মধ্যে কত ভোল্টেজ অ্যাপ্লাইড হচ্ছে, that voltage is actually applied across this zener diode. So আমরা এইভাবে ভোল্টেজটা ক্যালকুলেট করি। এখন দেখেন এই সার্কিট থেকে সিম্পলি বোঝা যাচ্ছে এই দুইটা টার্মিনালের মধ্যে ভোল্টেজ ডিফারেন্স হবে আসলে এই মানে আরএল এর কাছে কত ভোল্টেজ সেটাই হবে, তাই না? আমার কথা কি বুঝতে পারছেন? বিকজ দিস পাথ এন্ড দিস পাথ আর প্যারালাল। ওকে, ঠিক আছে, বুঝতে পেরেছেন তো নাকি? ঠিক আছে ওকে স্যার। Okay. Then you can, this is series circuit actually. This is voltage VI, this is R, this is RL. R and RL are connected in series. Actually, three elements: voltage source, one resistor. This is series resistor. We say RS sometimes, and RL are connected in series. So voltage drop across this load resistor RL, that means BL, is equals to V. So this V equals to BL, and these voltage can be determined simply by applying voltage divider rule. আমরা ভোল্টেজ ডিভাইডার রুল জানি, যার অ্যাক্রসে ভোল্টেজ বের করতে চাই তাকে টোটাল ভোল্টেজ দ্বারা মাল্টিপ্লাই করি। যেমন VI is the input voltage in this case, and we want to find VL. VL is the voltage drop across this resistor RL. So RL into VI divided by R plus RL. So this is the voltage, this open circuit voltage in this circuit, and this can be determined by applying voltage divider rule. Okay, সো নাও আমি জানি যে ভিটা আসলে কত, এই ইকুয়েশন থেকে ভিটা বের করতে পারবো, কারণ আমরা এই আর এল কত অ্যাপ্লাই করবো, আর কত অ্যাপ্লাই করবো, ভিআই কত অ্যাপ্লাই করবো, এই সব কিছুর ইস্যু আছে। সো সেটা নিয়ে আমি একটু আলোচনা করব এই টপিকে। এখন এই যে ভি যেটা ক্যালকুলেট করলাম, আমাকে কম্পেয়ার করতে হবে এখন। ইফ দিস ভি ইজ গ্রেটার দেন ভিজেড, the V is greater than or equals to VZ, then this zener diode will be in the on state, otherwise it will be off state. Okay, এই হচ্ছে প্রসেস। এই প্রসেস অনুযায়ী আমরা যদি জেনার ডায়োড অফ স্টেটে থাকে, দ্যাট মিনস দিস জেনার ডায়োড মানে ব্রেকডাউন ভোল্টেজের সাথে কম হয় এই ভিটা, তাহলে কিন্তু এই জেনার ডায়োড দিয়ে কোনো কারেন্টই ফ্লো করবে না। ইনফ্যাক্ট দিস পাথ উইল বি ওপেন। ইন দ্যাট কেস this voltage across this resistor RL or load resistor RL will be simply this. That means this voltage can be determined by voltage divider rule. আপনারা একটু বুঝতে পারছেন? আমি এখানে যদি ধরেন এখানে 10 ভোল্টের জেনার ডায়োড অ্যাপ্লাই করলাম, এখানে যদি 5 ভোল্ট অ্যাপ্লাই করি, তাহলে তো জেনার ডায়োডটা কখনোই ব্রেকডাউনে যাবে না। আবার এখানে যে ভোল্টেজ অ্যাপ্লাই করছি তার একটা পার্ট কিন্তু এই রেজিস্টার আর এও ড্রপ হচ্ছে। সো এই সব কিছু কনসিডার করে আর এর ভ্যালু কেমন, আর এল এর ভ্যালু কেমন, আমরা এরকম একটা এক্সাম্পল দেখবো, ভিআই এর ভ্যালু কেমন, এই সবের উপর কিন্তু ডিপেন্ড করবে যে এই ভিটা কেমন হবে এই ইকুয়েশন অ্যাপ্লাই করলে। সো যদি জেনারেটরটা অফ স্টেটে থাকে, দ্যাট মিনস দিস পাথ ইজ ওপেন। সো লোডের অ্যাক্রসে যে ভোল্টেজ পাওয়া যাবে, দ্যাট ভোল্টেজ উইল নট বি দ্য রেগুলেটেড ভোল্টেজ। এটা যে কোনো একটা ভোল্টেজ পাবেন, সেই ভোল্টেজ আমরা ডিটারমাইন করতে পারবো ইউজিং দিস ভোল্টেজ ডিভাইডার রুল। ওকে, when this voltage V, আমরা যেভাবে একটু আগে ক্যালকুলেট করলাম, this voltage is greater than or equals to VZ, then this zener diode can be replaced by something like this, মানে অনেকটা এরকম একটা ফিক্সড ভোল্টেজ সাপ্লাই দেওয়ার মতো, প্লাস এরকম এদিকে পোলারিটি পজিটিভ, এদিকে পোলারিটি নেগেটিভ। ইন দ্যাট কেস the zener diode can be replaced by a voltage, মানে ইকুইভ্যালেন্ট মডেল আর কি, ভিজেড ভোল্টেজ সাপ্লাই দিচ্ছে এরকম। সো যখন জেনারেটরটা অন স্টেটে যাবে, তখন কিন্তু যেহেতু এখানে ভিজেড, এখন দেখতে পাচ্ছেন আর এল এর কাছে কত ভোল্টেজ তাহলে পাওয়া যাবে এই সার্কিটে?
জেনারেল ভোল্টেজ যেটা সেটাই পাওয়া যাবে, সেটাই পাওয়া যাবে, বিকজ দিস VZ পাথ এন্ড দিস পাথ আর ইন প্যারালাল। ওকে, ইকুইভ্যালেন্ট। হ্যাঁ প্যারালাল। parallel. তো এই যে ভিজেড, এই ভিজেডটা কিন্তু কারেন্ট ডায়োড দিয়ে একটু বেশি ফ্লো করলেও অল্প একটু চেঞ্জ হয়, স্লাইটলি চেঞ্জ হয়, বাট ভিজেড অলমোস্ট কনস্ট্যান্ট থাকে। সুতরাং আমি যদি এখানে একটা 10 ভোল্টের 10 ভিজেড 10 ভোল্ট বিশিষ্ট একটা জেনারেল ডায়োড কানেক্ট করি, দেন the voltage drop across this resistor will be also 10 volt or very close to 10 volt. Okay, so এই প্রসেস আমরা কিন্তু অ্যানালাইসিস আসলে করি। জেনারেল ডায়োডের যে ভোল্টেজটার পোলারিটিটা উপরে পজিটিভ নিচে নেগেটিভ এরকম কেন হলো? কারণ আমরা তো যখন সার্কিটে অ্যাপ্লাই করি এটা, তখন দেখা যায় উপরের দিকে এন টাইপ থাকে, এন টাইপ থাকে, কিন্তু ওইখানে প্লাস আসছে। পোলারিটিটা একটু ব্যাখ্যা করলে ভালো। আচ্ছা, আমরা আসলে অনেক সময় ইলেকট্রিক্যাল সার্কিটে পোলারিটিটাকে এইভাবে এক্সপ্লেন করি, কারেন্ট কোন দিকে ফ্লো হচ্ছে, কারেন্ট কোন দিকে ফ্লো হচ্ছে। আমরা বলি কারেন্টটা হায়ার পোটেনশিয়াল থেকে লোয়ার পোটেনশিয়ালের দিকে ফ্লো হয়। একটা জেনারেল ডায়োড, শোনেন, আমরা কিন্তু এখানে ভিজেডটাকে নেগেটিভ হিসেবে দেখাচ্ছি না, ভিজেডটা পজিটিভ হিসেবে দেখাচ্ছি। ভিজেড যখন ব্রেকডাউন ঘটে তখন কারেন্ট ফ্লো করে, যেটা দ্যাট কারেন্টের ডিরেকশন কোনটা, এই পজিটিভ থেকে নেগেটিভ দিকে আসে, তাই না? কিন্তু এইটা তো ডায়োডের যে অর্ডিনারি যে ইয়েটা আছে এন টাইপ পি টাইপ, আমরা তো ওইখানে থেকে যে পি টাইপ থেকে এন টাইপের দিকে নরমাল যে বিয়েটা হয়, ফ্লোটা হয় প্রবাহের, তাহলে কিন্তু ডায়োডের আমরা ক্ষেত্রে। এখানে ভোল্টেজ কিন্তু নেগেটিভ কনসিডার করা লাগবে। আমরা নেগেটিভ, দেখেন জেনার জি জি ব্রেকডাউন জি ভোল্টেজ ঘটে কিন্তু একটা নেগেটিভ ভোল্টেজে, তাই না? জি 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 নেগেটিভ। যদি আপনি এখানে নেগেটিভ ভোল্টেজ যদি অ্যাপ্লাই করেন তাহলে বলতে পারবেন এই দিকে কারেন্ট ফ্লো করতেছে, যেটা নেগেটিভ কারেন্ট। জি জি বাট এইখানে আমরা ভিজেটটাকে পজিটিভ হিসেবে করছি, সো এই টার্মিনাল কারেন্ট কিন্তু এন সাইড থেকে পি সাইডে ফ্লো করছে, বিকজ দিস কারেন্ট ইজ রিভার্স কারেন্ট। ওকে, দেখেন কারেন্টের ভ্যালু কিন্তু নেগেটিভ ডিরেকশনে, ওকে, উল্টা ডিরেকশনে কারেন্ট ফ্লো করবে। সো আমরা কারেন্ট যে দিক থেকে যেদিকে ফ্লো করে, দেখেন এই এন সাইড থেকে পি সাইডে ফ্লো করে, সুতরাং কারেন্ট যেদিক ফ্লো করে কনভেনশনালি হায়ার পোটেনশিয়াল থেকে লোয়ার পোটেনশিয়ালে, সুতরাং এটাকে আমরা পজিটিভ মার্ক করছি, এটাকে নেগেটিভ মার্ক করছি, এবং সেই সেন্সটাই আমরা এখানে ইউজ করেছি। ঠিক আছে স্যার, ধন্যবাদ। যেটা সেটা কি স্যার আমাদের যে অর্ডিনারি ডায়োডের যে রিভার্স বায়াসিং এর যে গ্রাফটা, ওইটা টোটালটা ফ্লো করে নাকি স্যার ব্রেকডাউনের পরে যে অংশটা সেটা ফ্লো করে? আসলে অর্ডিনারি ডায়োডকে কিন্তু আপনি জেনারেল ডায়োড হিসেবে ইউজ করতে পারবেন না, তাইলে তো জেনারেল ডায়োডের ইস্যুটা আসতো না। তাইলে স্যার আমি ওইটা তাহলে ব্রেকডাউনের পরে ডায়োড তো স্যার কন্ডাক্টর হয়ে যায়। ব্রেকডাউনের পরে কিন্তু তার ভিতরে কারেন্ট ফ্লো করে, হ্যাঁ স্যার হ্যাঁ যদি তাই হয় তাহলে এই আমরা যে গ্রাফটা দেখলাম, হ্যাঁ। তাহলে তো ওইখানে তো স্যার যদি কন্ডাক্টর হয় তাহলে গ্রাফটা তো ওই যে উপরের দিকে যে আমরা সাধারণ ডায়োডের মধ্যে যেটা দেখি যে কাট ইন ভোল্টেজের যে গ্রাফের মতো হচ্ছে কেন? না, এটা কিন্তু রিভার্স বায়াস। আমি বলছি কিন্তু জেনারেল ডায়োডের আমি ফরওয়ার্ড ক্যারেক্টারিস্টিক্স এখানে দেখাইনি। ফরওয়ার্ড ক্যারেক্টারিস্টিক্স কিন্তু অর্ডিনারি জেনারেল ডায়োড, অর্ডিনারি ডায়োডের মতো। রিভার্স ক্যারেক্টারিস্টিক্স এই পজিশনে ব্রেকডাউন ঘটে এই একটা হাই পোটেনশিয়ালের জন্য, তার জন্য চার্জ ক্যারিয়ার, হ্যাঁ, এবং এগুলা কিন্তু মাইনরি চার্জ ক্যারিয়ার জন্য, সুতরাং চার্জ ক্যারিয়ার যদি মুভ করে তার জন্য কারেন্ট ফ্লো করে, লিকেজ কারেন্ট, হ্যাঁ, সেই কারেন্টটা কিন্তু তখন নেগেটিভ, মানে মাইনরি চার্জ ক্যারিয়ার জন্য যে কারেন্ট পাচ্ছে সেটা নেগেটিভ। ওকে, আচ্ছা, তাহলে আমাদের ইস্যুটা হচ্ছে যদি এই জেনারেল ডায়োড দিয়ে কারেন্ট একটু বেশিও ফ্লো হয়, ভিজেড কিন্তু অলমোস্ট ফিক্স থাকে। সো ইস্যুটা হচ্ছে যদি ভিআইটা বেশি হয়, বেশি কারেন্ট ফ্লো করবে, সেই মানে এক্সেস কারেন্ট যেটা, সেটা লোডের ভিতর দিয়ে ফ্লো না করে জেনারেল ডায়োডের ভিতর দিয়ে ফ্লো করবে। লোডের মানে the current IL that is flowing through this load will be almost constant, কারণ লোড একটা তো কানেক্ট করে রাখছেন রেজিস্ট্যান্স, এটা যদি কনস্ট্যান্ট থাকে, লোডও কনস্ট্যান্ট, কারেন্টও কনস্ট্যান্ট হলেই কেবলমাত্র ভোল্টেজটা কনস্ট্যান্ট থাকবে। এই হচ্ছে ইস্যু। আচ্ছা, তাহলে এখন দেখেন, যদি কেসিএল অ্যাপ্লাই করতে চান, এই আইজেড, এই আইজেড আইএল এর মধ্যে কেসিএল অ্যাপ্লাই করা যায়। আইআর উইল বি ইকুয়ালস টু আইজেড প্লাস আইএল, যেহেতু আইএল কনস্ট্যান্ট থাকবে, আইএল কনস্ট্যান্ট থাকবে, আইআর যদি বাড়ে সেই বাড়তি অংশটুকু আইজেড হিসেবে জেনারেল ডায়োড দিয়ে ফ্লো করবে। সো এই প্রপার্টিস ইউজ করে আমরা জেনারেল ডায়োড আসলে প্র্যাকটিক্যাল সার্কিটে ইউজ করি। আমরা আরো কয়েকটা কন্ডিশন দেখব। আচ্ছা,
তো জেনার ডায়োডের কিন্তু একটা রেটিং দেওয়া থাকে। জেনার ডায়োডের একটা ম্যাক্সিমাম কারেন্ট আছে পিজেডএম, মানে ম্যাক্সিমাম কারেন্ট আছে আইজেডএম, তার সাথে বেশি কারেন্ট ফ্লো করাতে পারি না। সো পাওয়ার রেটিংটাও আমাকে একটু দেখতে হবে। আমি একটা প্রবলেম করাই, তাহলে মনে হয় আপনাদের একটু ক্লিয়ার হতে পারে। সে দিস ইজ এ সার্কিট, এখানে 1.2 আছে, এখানে 1 আছে, এটা 1 কিলো ওহম ধরেন। 1 দেখি আমি কি করেছি, 1.2। এই সার্কিটে 1.2 কিলো ওহমই আছে। আচ্ছা দেখেন, দিস ইজ এ সার্কিট, ইনপুট ভোল্টেজ ইজ 16 ভোল্ট। I want to supply 10 volt across this load resistor RL. That's why the breakdown voltage of this generator is 10 volt. Okay. There is a series resistor. Its resistance is 1 kilo ohm. And also you can see there is a PZM. This is the maximum. This is the power rating of this generator. This is the maximum power that can be dissipated in this generator. Actually বেশি পাওয়ার ডিসিপেশন হলে ডায়োডটা ড্যামেজ হয়ে যেতে পারে। সুতরাং এটাও আমাকে ইস্যুটা দেখতে হবে। এই এ সার্কিটের জন্য, নেটওয়ার্কের জন্য ভিএল, ভিআর, আইজেড এবং পিজেড এসব ক্যালকুলেট করতে হবে। আমরা প্রথমে এই সার্কিটটাকে নিয়ে ডিল করি। এই সার্কিটটা দেখেন, আমি এই সার্কিটটা যদি দেখেন, এখানে আসলে কত, আমরা প্রসেসটা বললাম, জেনারেটরটাকে রিমুভ করে দেখবো ওপেন সার্কিট হলে এই ভোল্টেজটা কত। সেই ভোল্টেজটা কত আমরা একটু আগে বললাম, ভোল্টেজ ডিভাইডার রুল দ্বারা আমরা ক্যালকুলেট করতে পারি। যদি RL = 1.2 কিলো ওহম হয়, দিস ভি মিনস, এই ডায়োডটা যদি আমি ওপেন করে ফেলি, দিস ভোল্টেজ ক্যান বি সিম্পলি ডিটারমাইন্ড বাই ভোল্টেজ ডিভাইডার রুল। সো দিস ভোল্টেজ উইল বি VI ইন্টু RL ডিভাইড বাই R প্লাস RL। এখানে একটু ভুল আছে, এটা 1.2 কিলো ওহম হবে। সো V = RL into VI divided by R plus RL. This is voltage divider rule, because these আমি ডায়োডটাকে রিমুভ করেছি। সো দিস ভোল্টেজ ইজ অ্যাকচুয়ালি the voltage across this load resistor. So that voltage is 1.2 kilo ohm, because I want to find the voltage drop across this load resistor RL. 1.2 kilo ohm into 16 volt. This is the input voltage divided by 1 kilo ohm plus 1.2 kilo ohm. So 8.73 volt. In this case, we can see in this circuit, this V is 8.73 volt. We can also observe in this circuit that VZ = 10 volt. So this V is smaller than 10 volt. So এই সিচুয়েশনে কি জেনারেটরটা অন হবে? অফ হবে, কোনো ফাংশন থাকবে না, অফ থাকবে। অফ থাকা মানে কিন্তু ওপেন, এর ভিতরে কোনো কারেন্ট ফ্লো করছে না, তাই তো? অফ থাকলে কারেন্ট ফ্লো করছে না। সো আমি এই সিচুয়েশনে কিন্তু লোডের অ্যাক্রসে ভোল্টেজ পাবো, এই ভি যেটা 8.73 ভোল্ট, এই ভোল্টেজটা পাবো। 10 ভোল্ট কিন্তু আমি পাবো না এই কনফিগারেশনে। সুতরাং আমাকে এই VI কতর জন্য, আর কত, RL কত, এগুলার ইস্যু আছে। মিনিমাম কত ইউজ করতে পারবো, ম্যাক্সিমাম কত ইউজ করতে পারবো, সেগুলা নিয়ে আমি হয়তো এখনই ডিসকাস করব। ওকে, যদি VL আপনি জেনে থাকেন, এই আইজেড কিন্তু ইন দিস কেস আইজেড এর ভ্যালু কত? 0, কোনো কারেন্ট ফ্লো করছে না, বিকজ দিস পাথ ইজ ওপেন। সো এই IR, যে কারেন্টটা R এর ভিতর দিয়ে ফ্লো করছে, সিরিজ রেজিস্টর এবং IL দুইটাই কিন্তু সমানই হবে, সেটা আমরা বের করতে পারবো খুব ইজিলি, বিকজ ইন দিস সার্কিট total voltage is 16 volt. So we can divide 16 volt by R plus RL. That means 1 kilo ohm plus 1.2 kilo ohm. So এই সিচুয়েশন থেকে আমরা কি বের করতে পারবো? IR, IL এসব বের করতে পারবো। ওকে, অবশ্য সবগুলো বের করার দরকার নাই। আইজেড বের করতে বলছে, ভিআর বের করতে বলছে। ভিআর যদি বের করতে চান, দিস ইজ ভিআর, তাহলে আই বের করতে হবে। আই কোথাও এখানে ক্যালকুলেট করা আছে? আই ক্যালকুলেট করা নাই, কিন্তু আই ক্যালকুলেট করা যাচ্ছে, কারণ 16 ভোল্ট ডিভাইড বাই 1 কিলো ওহম প্লাস 1.2 কিলো ওহম যেটা আসে, সেখান থেকে আমি আইটা বের করতে পারবো। যদি আই বের করতে পারি, তাহলে হয়ে গেল। পিজেড ইন দিস কেস দেখেন, এই জেনারেটরটা কিন্তু অনই হয় নাই, এটার ভিতরে কোনো কারেন্টই ফ্লো করছে না। সুতরাং পিজেড হচ্ছে পাওয়ার ডিসিপেশন ইন দিস জেনারেটর ডায়োড। ভিজেড আইজেড, ভিজেড = 10 ভোল্ট এখানে দেওয়া আছে, বাট I 0, তো পাওয়ার রেটিং 0। এর ভিতরে কোনো কারেন্ট ফ্লো হচ্ছে না, সুতরাং পাওয়ার ডিসিপেশনও হচ্ছে না। So this generator voltage regulator will not work properly, because আমি এখানে 10 ভোল্টের একটা জেনারেটর 10 ভোল্ট ব্রেকডাউন বিশিষ্ট একটা জেনারেটর ইউজ করেছি, কারণ আমার পারপাসটা হচ্ছে লোডের অ্যাক্রসে 10 ভোল্ট সাপ্লাই দিতে চাই।
বাট এখানে কিন্তু 10 ভোল্ট সাপ্লাই দিতে পারছে না, সে 8.73 ভোল্ট দিচ্ছে। তো এই সার্কিটটাকে একটু মডিফাই করে দেখেন, আমি এখন আরএল ব্যবহার করেছিলাম 1.2 কিলো ওহমের, এখন লোডটা হচ্ছে 3 কিলো ওহমের। এই সিচুয়েশনে একটু আসি। তাহলে দেখেন, যদি লোডটা 3 কিলো ওহম হয়, আমাকে আগের প্রসেসে অ্যাপ্লাই করতে হবে, এই ভিটা ক্যালকুলেট করতে হবে, দিস ভি নাও RL equals to 3 kilo ohm. So if we apply current divider rule, so voltage drop across this load resistor VL will be RL multiplied by total voltage divided by total resistance R plus RL. In this case, RL equals to 3 kilo ohm. Second problem, 3 kilo ohm. 3 kilo ohm. So V equals to 12 volt. So in this case, this V is greater than the Zener breakdown voltage of this Zener diode. That means 10 volt. So in this case, this Zener diode will be in the on state. Okay. একটা Zener diode যখন on state যায়, তখন তার across কিন্তু সে একটা fixed voltage maintain করে। That voltage is 10 volt. তাহলে RL এর across আপনি যে ভোল্টেজটা পাবেন VZ এর সমান। So VZ will be VL equals to 10 volt. এতটুকু তো আপনাদের ক্লিয়ার বুঝতে পেরেছেন, তাই না? জি, বুঝতে পেরেছি। ওকে ওকে। এখন দেখেন, যদি ভিএলটা 10 ভোল্ট হয়, এইটা কিন্তু দুটো প্যারালাল পাথ, সুতরাং এটার ক্রসে ভোল্টেজ 10, এটার ক্রসে ভোল্টেজ 10। আচ্ছা, এখন দেখেন তাহলে এই আর এর ক্রসে কত ভোল্টেজ ড্রপ হবে, এটা খুবই সিম্পলি বের করা যায়। আপনি যে কোনো এই পাতে একটা কেভিএল অ্যাপ্লাই করতে পারেন, কার্শফ ভোল্টেজ ল। 6 ভোল্ট হবে, 6 ভোল্ট, সরি 16 ভোল্ট মাইনাস 10 ভোল্ট, 6 ভোল্ট হবে। VR ইকুয়াল টু 6 ভোল্ট। যদি VR ইকুয়াল টু 6 ভোল্ট বের করতে পারেন, তাহলে IR টা বের করতে পারবেন। দিস কারেন্ট ইজ IR, the current that is flowing through this resistor R, 6 volt by 1 kilo ohm, তাই তো? 6 volt by 1 kilo ohm, 6 milliampere। তাহলে এই কারেন্টটা হচ্ছে 6 milliampere। আপনি পেলেন IR equals to 6 milliampere. Now you can also determine the current that is flowing through this load resistor RL, because what is the voltage across this resistor RL now? In this case, 10 volt, 10 volt, okay? And its resistance is 3 kilo ohm. So current will be simply Ohm's law, VL by RL, VL by RL in this case. VL equals to 10 volt, RL equals to 3 kilo ohm. So IL will be 10 volt by 3 kilo ohm equals to 3.3 milliampere. প্রবলেমটাতে একটু ভুল আছে মনে হচ্ছে, যেখানে 12 ভোল্ট বের করার পর এখানে VL BZ সমান 10 ভোল্ট লেখা আছে, এটা বোধহয় 12 হওয়ার কথা। No, this is actually correct. আমরা আগে প্রথমে জাজ করতে চাচ্ছি যে যদি আমি এখানে জেনারেটর ভোল্টেজ অ্যাপ্লাই না করতাম, তাহলে এই ভোল্টেজটা কত হতো, বুঝতে পারছেন? জি, ওকে। সেই ভোল্টেজটা আসলে 12 ভোল্ট। এই 12 ভোল্ট যদি 10 ভোল্টের সাথে বড় হয়, 10 ভোল্ট মানে হচ্ছে আমরা যে জেনারেটর ইউজ করছি তার জেনার ব্রেকডাউন ভোল্টেজ হচ্ছে 10 ভোল্ট। ওকে, যদি 10 ভোল্ট হবে, বড় হয় তাহলে অন স্টেটে যাবে। যখন অন স্টেটে যাবে, তখন কিন্তু তার ভিতরে কারেন্ট ইউজফুল করবে, বাট ভোল্টেজ কিন্তু সে 10 ভোল্টে মেইনটেইন করবে। ওকে, জেনারেল ভোল্টেজ যেটা ওইটাই থাকবে। হ্যাঁ, সো VZ equals to 10 ভোল্ট। এই VZ, এই পাথ and this path, দেখেন these two paths are in parallel, so voltage drop across this resistor RL will be also equals to VZ equals to 10 volt, not 12 ভোল্ট, not 12 volt। এই স্টেটমেন্ট কিন্তু ঠিক আছে, এখানে 12 ভোল্টের কোনো ইস্যু নেই। আমি প্রথমে চেক করেছি যে জেনারেটরটা মানে অন স্টেটে যাচ্ছে কিনা, অন স্টেটে যাওয়ার জন্য সাফিসিয়েন্ট ভোল্টেজ পাচ্ছে কিনা। ওকে, তাহলে আমরা এখান থেকে IL বের করলাম, IR বের করলাম। এই IR IL, একটু আগে আমরা একটা কার্শফ কারেন্ট ল এর কথা বললাম, দিস IR উইল বি ইকুয়ালস টু দিস IZ প্লাস দিস IL। আমি IR জানি, IL জানি, সো IZ বের করতে পারবো। সো IZ ইকুয়ালস টু সিম্পলি IR মাইনাস IL, 6 মিলিঅ্যাম্পিয়ার, 2.67 মিলিঅ্যাম্পিয়ার। তাহলে এই ক্যালকুলেশন গুলো তো আপনারা বুঝতে পারলেন, তাই না? জি, বুঝতে পেরেছি। ওকে, এখন আপনি কিন্তু পাওয়ার বের করতে পারেন, মানে এই সার্কিটে এই যদি আপনি এখানে 3 কিলো ওহম ইউজ করেন, তাহলে পাওয়ার ডিসিপেশন কেমন হচ্ছে। দ্যাট পাওয়ার ডিসিপেশন ক্যান বি ডিটারমাইন্ড সিম্পলি বাই, আমরা জানি P ইকুয়ালস টু VI, সেই ফর্মুলা, বা I স্কয়ার আর V স্কয়ার বাই R, এরকম। আমরা জেনারেটরের রেজিস্ট্যান্স কত সেটা নিয়ে ডিল করছি না, আমি ভোল্টেজ কারেন্ট জানি। সো উই ক্যান সিম্পলি মাল্টিপ্লাই VZ and IZ টু ফাইন্ড দ্য পাওয়ার ডিসিপেশন, and that value is 26.7 milliampere. বাট এই সার্কিটে কিন্তু মেনশন করে দেওয়া আছে ম্যাক্সিমাম পাওয়ার ডিসিপেশন ক্যান বি 30 মিলিওয়াট।
So this value is lower than 30 milliwatt, so it's okay. পাওয়ার রেটিং মানে কি, এর চাইতে বেশি পাওয়ার ডিসিপেশন হলে ডিভাইসটা নষ্ট হয়ে যেতে পারে, তার চাইতে কম থাকলে সমস্যা নেই। সো এই 3 কিলো ওহম যদি এখানে অ্যাপ্লাই করেন তাহলে এই সার্কিটটা প্রপারলি কাজ করবে। অবশ্য অন্যান্য ইস্যুগুলো আছে, আপনি মিনিমাম কত ভোল্টেজ ভিআই অ্যাপ্লাই করতে পারবেন, আর যেটার ভ্যালু ম্যাক্সিমাম মিনিমাম কত হতে পারবে, এই ইস্যুগুলো আছে, সেটা নিয়ে একটু ডিল করতে পারি। সে আমি ভিআইটাকে ফিক্স রাখলাম, আর এলটাকে ভেরিয়েবল করতে চাচ্ছি। ভিআই যে ফিক্স ভোল্টেজ, আর এলটাকে ভেরি করাতে চাই, কারণ একটু আগে আমি দেখলাম এখানে আর এল যদি 1.2 কিলো আমি ইউজ করি, এই ভিআই যদি 16 ভোল্ট হয়, আর কিন্তু আমি দুইটা সার্কিটে সেম রেখেছি 1 কিলো ওহম 1 কিলো ওহম। ইন দিস ফার্স্ট কেস when আর এল ইকুয়ালস টু 1.2 কিলো ওহম, এই জেনার ডট ভোল্টেজ রেগুলেটর কিন্তু আপনাকে আউটপুটে 10 ভোল্ট দিচ্ছে না। বাট ইন দিস কেস this general dot voltage regulator can provide 10 volt across this load. That means it can supply 10 volt. So আমি এই আর এল ইচ্ছা মতো ইউজ করতে, মানে যে কোনো ভ্যালু আর এল ইউজ করলেই যে সেটা প্রপারলি কাজ করবে সেরকম না। সো আমরা এখানে দেখতেছি যে ভিআইটাকে ফিক্সড রাখছি, ধরেন আর এলটাকে ভেরি করাতে চাচ্ছি। আর এল এর মিনিমাম কত ভ্যালু অ্যাপ্লাই করলেও এখান থেকে দেখতে পাচ্ছেন আর এল এর ভ্যালু যদি অনেক কম হয় তাহলে কাজ করছে না, বেশি হলে কাজ করছে। বাট আর এল এর ভ্যালু কত কম কত বেশি রাখবো, এই আর এল এর ভ্যালু যদি অনেক বেশি দেই তাহলে কিন্তু আই এল এর ভ্যালু কমে যাবে, কারণ আমরা জানি রেজিস্টার কিন্তু কারেন্ট ফ্লো করতে বাধা দেয়। যদি আইএল এর ভ্যালু অনেক কমে যায়, আই জেড এর পরিমাণ কিন্তু তখন আবার বেড়ে যাবে। আই জেড যদি বেড়ে যায় তাহলে কিন্তু এই পাওয়ার ডিসিপেশনের ইস্যুটা আসবে, আবার এই ম্যাক্সিমাম পাওয়ার ডিসিপেশন সেটাকে ক্রস করা যাবে না। সো আর এল যদি আমি ভেরি করি, মানে আর এলটাকে যদি ভেরি করতে চাই এই সার্কিটে ভিআই ফিক্স রেখে আর ফিক্স রেখে, তাহলে মিনিমাম আর এল কত ইউজ করতে পারবো, ম্যাক্সিমাম আর এল কত ইউজ করতে পারবো, এই ক্যালকুলেশনটা একটু দেখাতে চাচ্ছি। ওকে, এখন আমরা ধরে নিচ্ছি যদি ডায়োডটা অফ স্টেটে থাকে তাহলে তো এইসব কোনো ইস্যুই নেই। ডায়োডটা যদি অন স্টেটে থাকে তাহলে আমরা এই অ্যানালাইসিসটা করতে চাচ্ছি। যেমন যখন ডায়োডটা অন স্টেটে থাকবে তখন ভোল্টেজ ড্রপ অ্যাক্রস দিস রেজিস্টার আর এল, দ্যাট মিনস ভিএল উইল বি ইকুয়ালস টু ভিজেড, ভিএল উইল বি ভিজেড। এবং এই ভিএল বের করার এই মানে এই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে পারেন, আর এল ভিআই ডিভাইড বাই আর এল প্লাস আই, এইটা হচ্ছে বেসিক ফর্মুলা। এখন দেখেন এই আর এল এর মিনিমাম ভ্যালু যদি ইউজ করতে চান তাহলে আর এল এর মিনিমাম ভ্যালু যখন ইউজ করবেন, আর এল এর মিনিমাম ভ্যালু যখন ইউজ করবেন এটাকে আর এল মিনিমাম হিসেবে আপনি রিপ্লেস করতে পারেন। আর এল এর এমন একটা মিনিমাম ভ্যালু আছে যে ভ্যালু অ্যাপ্লাই করলেও এইখানে 10 ভোল্ট অ্যাপ্লাই হবে। এই দেখেন আমি এখানে আবারও দেখাচ্ছি, এখানে 1.2 কিলো আমি ইউজ করেছি, 8.73 ভোল্ট পেয়েছি, সুতরাং ডায়োডটা অফ স্টেটে আছে। এখানে কিন্তু 3 কিলো আমি ইউজ করেছি, 12 ভোল্ট, সুতরাং ডায়োডটা অন স্টেটে চলে গেছে। তাহলে এমন একটা ভ্যালু আছে 1.2 এর সাথে হয়তো একটু বড়, যেটা অ্যাপ্লাই করলে জাস্ট ভিজেট পাবেন, তাই না? বুঝতে পারছেন কি আমার কথা? এই एग्जांपल থেকে পাবেন। তো সেই ভ্যালুটা কত, দ্যাট ইজ দ্য মিনিমাম ভ্যালু অফ আরএল। সেই মিনিমাম ভ্যালুটা বের করতে চাচ্ছি। জাস্ট যখন এই ডায়োডটা যদি রিমুভ করে ফেলি, এই ভোল্টেজটা যখন জাস্ট ভিজেড এর সমান হবে তখন সেই আরএলটাকে বলছি মিনিমাম আরএল। সো এই তাহলে আর এল এর ভ্যালু তখন মিনিমাম বসান, ভিজেড তো তখন ভিজেডই মেনটেন করবেন। সো এই ইকুয়েশনটাকে যদি একটু রিঅ্যারেঞ্জ করেন তাহলে এরকম ইকুয়েশন পাওয়া যাবে, আর এল মিনিমাম ইকুয়ালস টু আর ভিজেড ডিভাইড বাই ভিআই মাইনাস ভিজেড। আচ্ছা, এটা কিন্তু আমি জটিল কোনো ইকুয়েশনের কথা বলছি না, আপনি ভিএল এর কথা বলে যান। সে ভিজেড ইকুয়ালস টু আর এল ভিআই ডিভাইড বাই আর এল প্লাস আই আর। আমরা আর এল এর মিনিমাম ভ্যালু বের করতেছি, সুতরাং যখন আর এল এর ভ্যালু মিনিমাম, এমন মিনিমাম ভ্যালু পেয়েও আপনাকে কিন্তু ভিজেড ভোল্টেজ পেতে হবে, আদারওয়াইজ ডায়োড অন স্টেটে যাবে না। সো সেটাকে বলছে আর এল মিনিমাম। তাহলে আর এল এর পরিবর্তে যদি আর এল মিনিমাম বসান, ইন দ্যাট কেস এই ডায়োডটাকে যদি আমি রিমুভ করি, এটার এইখানে অ্যাক্রসে কিন্তু ভোল্টেজ পাবো জাস্ট ভিজেড। তাহলে এটাকে রিঅ্যারেঞ্জ করতে পারেন, আর এল মিনিমাম ইন্টু ভিআই ইকুয়ালস টু ভিজেড ইন্টু আর এল প্লাস আর ইন্টু ভিজেড। সেখান থেকে আর এল মিনিমাম সব এক পাশে নিয়ে আসেন, করে যদি ভাগ করেন এই জিনিস আসবে, আর এল মিনিমাম ইকুয়ালস টু আর ভিজেড ডিভাইড বাই ভিআই মাইনাস ভিজেড। এই কোয়েশনটাকে জাস্ট রিঅ্যারেঞ্জ করলে এটা পাওয়া যাবে। যে কন্ডিশনে আমরা কনসিডার করছি আর এল ইজ মিনিমাম, দ্যাট আর এল ইজ আর এল মিনিমাম, এন্ড ইন দ্যাট কেস যদি ডায়োডটাকে আমি রিমুভ করি, এই টার্মিনাল এবং এই টার্মিনাল মধ্যে ভোল্টেজ যেটা পাওয়া যাবে সেটা জাস্ট ভিজেড এর সমান। ওকে, যদি এই হয় আর এল তাহলে আই এল ম্যাক্স একটা বের করতে পারবেন।
RL যখন মিনিমাম হবে তখন IL কিন্তু ম্যাক্সিমাম হবে, কারণ এই RL এর ভ্যালু যখন কম থাকবে কারেন্ট হাইয়েস্ট কারেন্ট ফ্লো করবে। ওকে, সো ইন দ্য অন স্টেট VR and IR রিমেইনস ফিক্সড স্টেট। যদি এই ঘটনা ঘটে VR টা কত হবে? অন স্টেটে যখন থাকবে এই ভোল্টেজ 10 ভোল্ট, এই ভোল্টেজ 10 ভোল্ট, সো VI মাইনাস সিম্পলি VZ, VR উইল বি VI মাইনাস VZ, একটু আগে যেমন করলাম VR equals to VI minus VL, VL equals to আবার VZ, so VI minus VZ, so this is the equation, VR equals to VI minus VZ। এখান থেকে R এর ভ্যালু বের করতে পারবেন, R equals to VR by, এই ইকুয়েশন দিয়ে আপনি R এর ভ্যালু ক্যালকুলেট করতে পারবেন। So this is the minimum value of RL। যখন RL এর ভ্যালু মিনিমাম হবে তখন কিন্তু IL টা ম্যাক্সিমাম হবে। ওকে, এবং IR আপনি এই ম্যাথমেটিক্যাল ইকুয়েশন দিয়ে ক্যালকুলেট করতে পারবেন। ওকে, so this is the minimum value of RL. Now we want to find the maximum value of RL. RL এর ভ্যালু যদি অনেক বেশি অ্যাপ্লাই করেন, একটু আমি যেটা বললাম, এই RL এর ভ্যালু যদি অনেক বেশি হয়, এদিক থেকে অনেক, তাহলে RL দিয়ে খুব কম পরিমাণ কারেন্ট ফ্লো করবে, বিকজ RL ম্যাক্সিমাম হলে IL মিনিমাম হবে। হ্যাঁ, কম পরিমাণ কারেন্ট ফ্লো করলে IR যদি ফিক্স থাকে, বেশি কারেন্ট কিন্তু ডায়োড দিয়ে ফ্লো করবে। ইন দ্যাট কেস পাওয়ার ডিসিপেশন কিন্তু চেঞ্জ হয়ে যাবে, সুতরাং সেটা আমাকে গ্যারান্টি দিতে হবে। ধরেন এই জিনার ডায়োডের ম্যাক্সিমাম পাওয়ার রেটিং দেওয়া আছে PZM। এখন দেখেন তাহলে জিনার কারেন্টটা কত হতে পারবে? এই দিস জিনার কারেন্ট IR মাইনাস IL যেটা ফ্লো করবে সেটা মানে IR থেকে সেটা বাদ দিলেই আপনি পাচ্ছেন IZ। আচ্ছা, দিস IZ বিকামস মিনিমাম হোয়েন IL ইজ ম্যাক্সিমাম এন্ড ভাইস ভার্সা। একটু আগে আমি যেটা বললাম, যদি RL এর ভ্যালু অনেক বেশি হয় IL কম হবে, RL এর ভ্যালু যদি কম হয় IL বেশি হবে। অ্যাকর্ডিংলি কিন্তু IZ টাও ভেরি করবে, বাট IZ দিয়ে RL দিয়ে যদি কম কারেন্ট ফ্লো করে, ডায়োড দিয়ে বেশি কারেন্ট ফ্লো করবে IZ, বাট এই IZ এর একটা ম্যাক্সিমাম ভ্যালু আছে যেটাকে আমরা বলি IZM, এর সাথে বেশি কারেন্ট ফ্লো করানো যাবে না, তাহলে পাওয়ার রেটিং কে ক্রস করে ফেলবে। সুতরাং এখান থেকে আমরা বের করতে পারি IL মিনিমাম যেটা ফ্লো করবে, IL যখন মিনিমাম ফ্লো করবে তখন এই জেনার ডায়োড দিয়ে ম্যাক্সিমাম কারেন্ট ফ্লো করবে। সো দ্যাট IL মিনিমামটাকে আমরা বের করতে পারি এই কারেন্ট IR মাইনাস IZM, যেটা ম্যাক্সিমাম কারেন্ট আমি ডায়োড দিয়ে অ্যালাউ করতে পারবো। সো দিস ইজ IL মিনিমাম। যদি আমি IL মিনিমামের ভ্যালু জানি, কারেন্টের ভ্যালু মিনিমাম যখন হবে তখন RL এর ভ্যালু ম্যাক্সিমাম হবে, তাহলে ভোল্টেজ ডিভাইড বাই কারেন্ট, ভোল্টেজ VZ, কারেন্ট IL মিনিমাম। ওকে, আমি কি এই সেটা বুঝতে পেরেছি? এই রিলেটেড আপনি প্রবলেম দেখতে পারবেন, যেমন ফর দ্য ফলোইং নেটওয়ার্ক ডিটারমাইন দ্য রেঞ্জ অফ RL and IL দ্যাট উইল রেজাল্ট ইন VRL বিং মেইনটেইনড এন্ড 10 ভোল্ট। আমরা চাচ্ছি RL এর কাছে সবসময় 10 ভোল্ট মেনটেন করতে চাই, বাট আমি RL টাকে ভেরিও করতে চাই। কোথা থেকে কোথায় ভেরি করতে পারবো, মিনিমাম কত রাখতে পারবো, ম্যাক্সিমাম কত রাখতে পারবো এই সার্কিটে, সেই কনসেপ্ট ইউজ করে কিন্তু এই ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন এখানে দিয়ে দেওয়া আছে। এটাকে আমি এক্সপ্লেন করব থিওরি যেটা বললাম। হ্যাঁ, এটা বোধহয় আমরা পারবো স্যার স্যার। স্যার দরকার নাই স্যার, আপনি আমাদের এইগুলো দেখলে হবে মনে হয় স্যার। সো এগুলো স্যার আরেক নোটগুলো একটু দিয়ে না আমাদেরকে স্যার। ওকে, সো অ্যানাদার কন্ডিশন হচ্ছে, ধরেন এখন আমরা একটু আগে অ্যানালাইসিস করলাম ভিআইটাকে ফিক্স রাখতে চাই, RL টাকে বেরি করাবো। এখন আমি RL টাকে ফিক্স থেকে ভিআইটাকে, মানে যে কোনো ভিআই অ্যাপ্লাই করলেই তো আপনি জেনারেটর অন স্টেটে যাবে না। সুতরাং ভিআইটার আমি মিনিমাম কত অ্যাপ্লাই করতে পারবো, ম্যাক্সিমাম কত অ্যাপ্লাই করতে পারবো যদি আমি RL আর এগুলা সব ফিক্স রাখি। সো মিনিমাম টার্ন অন ভোল্টেজ যেটা এই এই জেনারেটরটাকে মিনিমাম অন করতে পারবে, সেই ভোল্টেজটা হওয়া লাগবে, দেখেন এই তো ইকুয়েশন, VZ এর সমান, VZ এর সাথে কম, এই জেনারেটরটা এখান থেকে তুলে ফেলেন, তারপরে এই টার্মিনাল এবং এই টার্মিনালের মধ্যে ভোল্টেজ ডিফারেন্স দেখেন, দ্যাট ভোল্টেজ শুড বি at least VZ, otherwise these generator will not be in the on state. Okay, so VZ যদি রাখতে চাই সেই ইকুয়েশন, আগের ইকুয়েশনই ভোল্টেজ ডিভাইডার রুল, VZ equals to RL VI, RL plus R। এই সিচুয়েশনে VI এর মিনিমাম ভ্যালু, VI-টাকে যদি মিনিমাম রেখেও আমি VZ মেনটেন করতে চাই, কারণ আমি এই ভোল্টেজটা যদি বাড়াই, জেনারেটরটা উঠাই ফেললে কিন্তু এখানে ভোল্টেজ বেশি দেখাবে, বাট জেনারেটর যখন এই সার্কিটে থাকবে তখন কিন্তু 10 ভোল্টই দেখাবে সে। ওকে, সো VI এর মিনিমাম যে ভ্যালুর জন্য আমি VZ মেনটেন করতে পারবো, দ্যাট ক্যান বি
found by rearranging this equation. That voltage is called VI minimum. So VI minimum will be যেভাবে আমরা ক্যালকুলেট করি উপর নিচে গুণ করি, এটা নিচে 1 আছে, তাহলে RL into VI equals to BZ into RL প্লাস আর। এই তো এখন যদি আমি VI বের করতে চাই, VI মিনিমামটা বের করতে চাই, RL into RL plus R into BZ উপরে যাবে, ভাগ হবে VI এর সাথে, দেখেন RL আছে RL দিয়ে। So this is the mathematical equation to find the minimum value of VI. যদি আমি RL জানি এবং এখানে যে জিনার ডায়োড ইউজ করেছি তার জেনার ব্রেকডাউন ভোল্টেজ কত সেটাও জানি। সো দিস উইল বি দ্য মিনিমাম ভোল্টেজ। এর সাথে কম ভোল্টেজ অ্যাপ্লাই করলে কিন্তু সে লোডে আর ভিজেড ভোল্টেজ প্রোভাইড করতে পারবে না। ওকে, এখন ভিআই এর ম্যাক্সিমাম ভ্যালু অ্যাপ্লাই, দেখেন ভিআই এর ভ্যালু যদি বাড়াই ডায়োডটা কিন্তু তখন অন স্টেটে যাবেই, কারণ আমি মিনিমাম ভিআই মিনিমামেই আমি এনশিওর করেছি যে এই ভোল্টেজটা ভিজেড এর সমান হবে। এখন যদি ভিআই এর ভ্যালু আরেকটু বাড়াই, জেনার ডায়োডটা তুলে ফেললে এখানে ভোল্টেজটা কিন্তু আগের ভোল্টেজের সাথে বেশি হবে, সো জেনার ডায়োডটা কিন্তু অন স্টেটে যাবে। আচ্ছা, কিন্তু প্রবলেম হচ্ছে যদি আমি এই ভোল্টেজটা অনেক বেশি বাড়াই তাহলে কিন্তু জেনার ডায়োডে যে কারেন্ট ফ্লো করবে, দ্যাট কারেন্ট ক্যান বি কোয়াইট হাই, এবং পাওয়ার ডিসিপেশন এই যে পাওয়ার রেটিং যেটা আছে তার সাথে বেশি হয়ে যেতে পারে। সো আমি ইচ্ছা মতো ভোল্টেজ বাড়াতেও পারবো না। আচ্ছা, তাহলে আমরা এই ম্যাক্সিমাম ভিআই বের করতে চাই। ম্যাক্সিমাম ভিআই যখন অ্যাপ্লাই করতে পারবো তখন আসলে জেনার ডায়োড দিয়ে ম্যাক্সিমাম কারেন্ট ফ্লো করবে, মানে জেনার ডায়োড দিয়ে ম্যাক্সিমাম কত কারেন্ট অ্যালাউ করাতে পারবো, দ্যাট ইজ দ্য ইস্যু। দ্যাট কারেন্ট ইজ অ্যাকচুয়ালি আইজেডএম। যদি এই কারেন্টটা আইজেড মানে ম্যাক্সিমাম কারেন্ট যেটা আমি অ্যালাউ করাতে পারবো এই জেনার ডায়োড, আমি আগের একটু পিপিটি দেখাই, দিস ইজ আইজেডএম, একটা ম্যাক্সিমাম কারেন্ট আছে, এর সাথে বেশি আমি অ্যালাউ করতে পারবো না, তাহলে ডায়োডটা নষ্ট হয়ে যাবে, পুড়ে যাবে। কোথায় ছিলাম, এইখানে। সো আইজেডএম কারেন্ট যদি ফ্লো হয়, আমি কিন্তু লোডে ফিক্সড ভোল্টেজ 10 ভোল্ট অ্যাপ্লাই করতে চাই, লোডও কনস্ট্যান্ট, আর এলটা তো আমি ফিক্সড রেখেছি, তাহলে আইএল অলওয়েজ ফিক্স থাকা লাগবে, কারণ আইএল যদি বাড়ে তাহলে তো ভোল্টেজ চেঞ্জ হবে, আমি তো ভোল্টেজ চেঞ্জ করতে চাই না, ভোল্টেজ 10 ভোল্টে রাখতে চাই। আমার ইস্যুটা হচ্ছে এরকম, তাই তো? তাহলে আইএল যদি ফিক্স থাকে, এই আইআর উইল বি ইকুয়ালস টু আইএল প্লাস এই জেনার দিয়ে ম্যাক্সিমাম কত কারেন্ট ফ্লো করতে পারি, দ্যাট কারেন্ট ইজ আইজেডএম। সো এই আইআর এর ম্যাক্সিমাম ভ্যালুটা হতে পারবে এরকম। যদি আইআর এর ম্যাক্সিমাম ভ্যালু এরকম হয়, তাহলে আইআর এর একটা ভোল্টেজ ড্রপ যেটা হবে সেটা হচ্ছে ভিআর ম্যাক্স, মানে এটার একটা আমি ম্যাক্সিমাম ভোল্টেজ ড্রপ করাতে হবে, সেটার ভ্যালু হবে আইআর ম্যাক্স ইনটু আর, আর এই পাথ এবং এই পাথ তো প্যারালাল, এটার একটা হচ্ছে ভিজেড ভোল্টেজ অ্যাপ্লাইড হচ্ছে, সুতরাং ভিআই ম্যাক্সিমাম ভ্যালুটা হতে পারবে আইআর ম্যাক্স আর প্লাস ভিজেড, যেখানে আইআর ম্যাক্সটা হচ্ছে সেই কন্ডিশন যে কন্ডিশনে জেনারেটর দিয়ে ম্যাক্সিমাম কারেন্ট ফ্লো করে, এবং ম্যাক্সিমাম কারেন্ট কত ফ্লো করবে সেটাও আমার আপনাকে বলে দেওয়া থাকবে, কারণ পাওয়ার রেটিং একটা আছে, এর সাথে বেশি কারেন্ট ফ্লো করানো যাবে না। তো এই রিলেটেড একটা প্রবলেম আছে, সেটা আপনারা দেখে নিতে পারেন। জেনারেটর সম্পর্কে এতটুকুই বলতে চাচ্ছি। আমার মনে হয় মোটামুটি ইস্যুগুলো অ্যাড্রেস করা হয়েছে, আপনারা তো এসব জানেনই, বই পড়ে নিতে পারবেন এরকম। জি ঠিক জি আছে, ঠিক আছে। লাইট এমিটিং ডায়োড নিয়ে আর কথা খুব একটা বলার দরকার নাই। হ্যাঁ, লাইট এমিটিং ডায়োড সম্পর্কে আপনারা মোটামুটি জানেন। এখানে যেমন অর্ডিনারি ডায়োডে পাওয়ার ডিসিপেশন যেটা হয় ইন দ্য ফর্ম অফ লাইট, সরি ইন দ্য ফর্ম অফ হিট, ডায়োডের একটা ভোল্টেজ অ্যাপ্লাই করে আপনি যদি হাত দিয়ে টাচ করেন দেখবেন গরম হয়ে গেছে। বাট এলইডি স্পেশাল মেটেরিয়াল দ্বারা তৈরি থাকে, এগুলা আসলে মানে মানে এটাকে বলা হয় কি যেন একটা নাম আছে, ওগুলাকে যেমন অর্ডিনারি এলিমেন্টারি সেমিকন্ডাক্টর দ্বারা তৈরি থাকে, আইদার সিলিকন অর জার্মেনিয়াম। এগুলা কম্পাউন্ড সেমিকন্ডাক্টর দ্বারা তৈরি থাকে, যেমন গেলিয়াম, অ্যালুমিনিয়াম, ইন্ডিয়াম, গেলিয়াম ফসফাইড, গেলিয়াম নাইট্রেট, এরকম থাকে। এগুলার এগুলা এগুলার প্রপার্টিসটা হচ্ছে এরকম, গ্যালিয়াম আর্সেনাইড। অনেকগুলো আছে এই পিপিটিতে দেখেন, আমি এখানে দিয়ে দিয়েছি। হ্যাঁ, জি এবং স্যার। এগুলা ম্যাটেরিয়ালস এর উপর ডিপেন্ড করে ভিন্ন ভিন্ন কালার হয়। আপনি জানেন যে ভিন্ন ভিন্ন কালার মানে ভিন্ন ভিন্ন ফ্রিকোয়েন্সি, অ্যাকচুয়ালি বিভিন্ন ফ্রিকোয়েন্সি লাইট সে এমিট করতে পারে, এবং এটা ডিপেন্ড করে ব্যান্ড গ্যাপের উপর, এনার্জি গ্যাপ। আচ্ছা, তো এই যে লাইট এমিটিং ডায়োড আসলে অর্ডিনারি ডায়োডের মতোই ফরওয়ার্ড বায়াসিং করলে এনার্জি পাওয়ার ডিসিপেশন যেটা হয় সেটা ইন দ্য ফর্ম অফ লাইট হয়, এবং ভিন্ন ভিন্ন ফ্রিকোয়েন্সি ম্যাটেরিয়ালসের জন্য ভিন্ন ভিন্ন ফ্রিকোয়েন্সি লাইট এমিট হয়, এবং তার জন্য ভিন্ন ভিন্ন কালারের এলইডি আমরা পেতে পারি, যেমন ব্লু, গ্রিন, অরেঞ্জ, এইসব। এই সম্পর্কে এইটুকুই আলোচনা করতে চাচ্ছি।
আচ্ছা, আমরা আরেকটা পিপিটিতে এসেছি, এটা কি আপনারা দেখতে পাচ্ছেন? দেখতে পাচ্ছি, এবং স্লাইড কি মুভ করছে? মুভ করছে। জি স্যার। ওকে, ওকে, থ্যাংক ইউ। বাইপোলার জাংশন ট্রানজিস্টর, বিজেটি। বিজেটি সম্পর্কে আপনারা জানেন, পি টাইপ। এখানে আসলে 3টা লেয়ার স্যান্ডউইচের মতো থাকে। মাঝের লেয়ারটা কে যদি পি হয়, বোথ আইদার সাইডে যে 2টা লেয়ার থাকবে সেগুলো হচ্ছে এন টাইপ। যদি অন্যরকম হয়, মানে সাইড দুই পাশে 2টা লেয়ার একরকম থাকবে, মাঝের লেয়ারটা ভিন্ন রকম থাকবে, স্যান্ডউইচের মতো। ওকে, ওকে। এবং এগুলোর কনস্ট্রাকশন আপনারা মোটামুটি নিশ্চয়ই সবারই মনে আছে যে এমিটার লেয়ারটা ডোপিং ডেন্সিটি হাইস্ট থাকে, সবচেয়ে বেশি। কালেক্টর লেয়ারটা মাঝামাঝি মডারেট ডোপিং ডেন্সিটি থাকে। বেজ লেয়ারটার ডোপিং ডেন্সিটি অনেক কম থাকে। আবার যদি আপনি সাইজ হিসেবে দেখেন, এই এমিটার লেয়ারটার উইথ এইখান থেকে এখান থেকে প্রশস্ত কতটুকু, এটা আসলে মাঝামাঝি থাকে, মডারেট। কালেক্টর লেয়ারটার একটু বেশি থাকে, বেজ লেয়ারটা কিন্তু খুবই থিন, খুবই পাতলা থাকে। এরকম একটা ডিভাইসকে আমরা বলি বাইপোলার জাংশন ট্রানজিস্টর। আসলে এই বাইপোলার ওয়ার্ডটা এসেছে, আমরা সেমিকন্ডাক্টর মেটেরিয়ালস আসলে কারেন্ট কন্ডাকশন যদি আমরা কনসিডার করতে চাই, দেখেন কারেন্ট কন্ডাক্ট কিন্তু হয় আসলে চার্জ ক্যারিয়ারের মুভমেন্টের জন্য। এই এই ধরনের ডিভাইসে বিজেটি যেটা বলছি, এই কারেন্ট কন্ডাকশনটা, এই চার্জ ক্যারিয়ার 2 ধরনের আছে, একটা ইলেকট্রন আর একটা হোল। 2 ধরনের, বাই শব্দের অর্থ হচ্ছে 2 আর কি, মনো বাই এরকম বলে আর কি, বাই মানে 2। সো 2 ধরনের চার্জ ক্যারিয়ার মুভমেন্টের জন্য কারেন্ট ফ্লো করে, সেই জন্য এটাকে বাইপোলার জাংশন ট্রানজিস্টর বলা হয়। পোলারিটি 2 ধরনের, ইলেকট্রনের পোলারিটি নেগেটিভ, হোলের পজিটিভ। এই হচ্ছে স্ট্রাকচার। ওকে, এই স্ট্রাকচার সম্পর্কে আমি এতটুকুই আপাতত বলতে চাচ্ছি। আপনাদেরকে একটু যদি এই স্লাইডটাতে আমি অল্প করে একটু বলি যে দেখেন, টোটাল একটা ট্রানজিস্টরের টোটাল সাইজ যদি 0.15 ইঞ্চ হয়, ইঞ্চিতে বলছি, বেজ লেয়ারটা ভেরি থিন, 0.001 ইঞ্চির মতো হতে পারে, মানে এটার সাথে অনেক গুণ ছোট। আচ্ছা, আরেকটা ইস্যু হচ্ছে, যদিও এই 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 সার্কিটে দেখা যাচ্ছে না, বোঝা যাচ্ছে না, এই এমিটার এই লেয়ারটার চাইতে কিন্তু কালেক্টর লেয়ারটা স্লাইটলি ওয়াইডার থাকে, প্রশস্ত একটু বেশি এরকম থাকে। সো এই হচ্ছে কনস্ট্রাকশন। আমরা অ্যাম্পলিফায়ারকে যদি ট্রানজিস্টরকে যদি অ্যাম্পলিফায়ার হিসেবে ইউজ করতে চাই, তাহলে কিন্তু আমাদের বায়াসিং করতে হয়, প্রপারলি বায়াসিং রুলস ফলো করতে হয়। এবং সেটা আপনারা জানেন যে আমরা এইখানে যেহেতু পিএন পিএনপি এরকম বা এনপিএন এরকম কনফিগারেশনে আছে, আসলে একটা ট্রানজিস্টরের 2টা পিএন জাংশন আমরা কনসিডার করতে পারি। এই যেমন এইটা যদি হয়, এটা পিএনপি ট্রানজিস্টরের কথা বলছি, দিস পি টাইপ এমিটার এন্ড দিস এন টাইপ বেজ, এর মাঝে যে জাংশন, এটাকে আমরা বলছি একটা জাংশন। আরেকটা জাংশন, এটার নামও আমরা এই টার্মিনাল থেকে আরেকটা কথা বলতে ভুলে গেছি, টার্মিনাল ট্রানজিস্টরে 3টা থাকে, এমিটার, বেজ, কালেক্টর। এমিটার লেয়ার থেকে যে টার্মিনালটা বের হয়ে আসলো, এমিটার, বেজ থেকে বেজ, কালেক্টর, এইভাবে আমরা নামকরণ করি আর কি। সো এই এমিটার এবং বেজের মাঝে যে জাংশন, এটা একটা জাংশন, এটাকে বলি এমিটার বেজ জাংশন বা সিম্পলি ইবি জাংশন, এমিটার বেজ জাংশন। সো there is also another junction in between N type base and P type collector in this case, because we are considering a PNP transistor. So this is another junction. 2টা জাংশন আছে। সো যদি আমি অ্যাম্পলিফায়ার হিসেবে ইউজ করতে চাই, তাহলে এই ট্রানজিস্টরটাকে প্রপারলি বায়াসিং করতে হয়, এবং বায়াসিং রুলস হচ্ছে এমিটার বেস জাংশন অলওয়েজ ফরওয়ার্ড বায়াস, কালেক্টর বেস জাংশন রিভার্স বায়াসড। এখন ফরওয়ার্ড বায়াস রিভার্স বায়াস কেমনে করি সেসব আমরা জানি, বিকজ এই পিএন জাংশন যেভাবে ফরওয়ার্ড বায়াস করি, পি এর সাথে ব্যাটারির পজিটিভ টার্মিনাল, এন এর সাথে নেগেটিভ টার্মিনাল। ওকে, ওকে। এগুলা কারেন্ট কন্ডাকশন কেমন হয় এগুলা আমার মনে হয় আপনারা জানেন, তবু আমি একটু এইভাবে এক্সপ্লেন করতে পারি। সে দিস আমরা এখানে পিএনপি ট্রানজিস্টরই কনসিডার করছি। This is emitter terminal, this is base terminal. So this junction is actually forward biased. You can see this positive terminal of battery is connected to the P-type emitter. Negative terminal is connected to the N-type base. এটা এখানে অবশ্য একটা গ্রাউন্ডও থাকে। তাহলে this junction is forward biased. যদি এই জাংশনটা forward biased থাকে,
তাহলে পি টাইপে দেখেন, পি টাইপের মেজরিটি চার্জ ক্যারিয়ার কে আসলে, ইলেকট্রন নাকি হোল? হোল। হোল। তাহলে ইলেকট্রন গুলা কিন্তু এই মুভ করে ক্রস করতে, সরি, হোল গুলা কিন্তু ক্রস করতে চাইবে এই ডিপ্লেশন লেয়ার। যদিও আমরা প্র্যাকটিক্যালি অনেক সময় বলি যে হোল আসলে খুব একটা মুভ করতে পারে না, কারণ ইলেকট্রন খুবই লাইট, ইলেকট্রনের মাস খুবই কম, সুতরাং ইলেকট্রন গুলো আসলে মুভ করে সে হোলের সাথে রিকম্বাইন হয়। ওইখানে বস। ওকে ওকে, তাহলে হোল গুলা কিন্তু এই দেখেন এদিকে মুভ করে, মানে এই এমিটার থেকে বেজে আসতে চাইবে। At the same time, you can see this junction, collector base junction is reverse biased. কিভাবে রিভার্স বায়াস হলো? এন এর সাথে দেখেন পজিটিভ টার্মিনাল, আর এটার সাথে কালেক্টর পি টাইপ, তার সাথে নেগেটিভ টার্মিনাল, রিভার্স বায়াস। যদি রিভার্স বায়াস হয়, এই পি সাইড থেকে যে চার্জ ক্যারিয়ার গুলো এখানে আসলো, সেগুলাকে কিন্তু এই পজিটিভ টার্মিনাল আরো পুশ করে এই সাধারণত এই যে ভোল্টেজ দ্বারা আমি ইবি জাংশনটাকে ফরওয়ার্ড বায়াস করি, সেটা বেশ কম ভোল্টেজ অ্যাপ্লাই করলেই হয়, স্লাইটলি হায়ার দেন 0.7 ভোল্ট ইন কেস অফ সিলিকন ট্রানজিস্টর। কিন্তু রিভার্স বায়াস ভোল্টেজটা কিন্তু একটা বড় ভোল্টেজ অ্যাপ্লাই করি। সো এখান থেকে চার্জ ক্যারিয়ার যেটা বেজে আসলো, এই বেজ ইজ অলসো ভেরি থিন, খুবই পাতলা। আপনাদেরকে একটু আগে একটা ফিগার দেখালাম, যদি টোটাল সাইজ হয় 0.15, বেজটা হচ্ছে 0.001, কত গুণ, অনেক ছোট। ওকে, যেহেতু বেজটা খুবই পাতলা, চার্জ ক্যারিয়ার এদিক থেকে যেগুলো এইগুলো আসে, সেগুলো এই বেজের দিকে, এই বেজ টার্মিনাল দিয়ে না এসে সে কিন্তু একটু, আমি একটা ফোনটা একটু রিসিভ করে নিই, ফোনটা দেখেন এদিকে কিন্তু খুবই পাতলা, একদম পাতলা। সুতরাং এই চার্জ ক্যারিয়ার গুলো কিন্তু এই যে পজিটিভ ভোল্টেজ এটা কিন্তু আবার এখান থেকে মেজরিটি চার্জ ক্যারিয়ার ছিল হোল গুলাকে কিন্তু পুশ করে এই পাশে পাঠাবে। এট দ্য সেম টাইম ইলেকট্রন পুশ করে এই পাশে পাঠাবে। সুতরাং এই পাশ থেকে চার্জ ক্যারিয়ার গিয়ে কিন্তু এই কালেক্টরে গিয়ে কালেক্ট হবে। কিন্তু আপনি একটু লক্ষ্য করে দেখবেন এই কানেক্টরটা যেরকম এদিকে কিন্তু খুবই পাতলা, সুতরাং চার্জ ক্যারিয়ার বেশিরভাগ এদিক থেকে এই জাংশন ভেদ করে এদিকে ক্রস করবে। অল্প কিছু পরিমাণে হয়তো এই এরিয়া থেকে কিছু এই পাথেও আসবে। ওকে, সো বেশিরভাগ চার্জ ক্যারিয়ার এদিক থেকে এদিকে যাবে, অল্প কিছু চার্জ ক্যারিয়ার এদিকে যাবে। আরেকটা ইস্যু আছে, দেখেন পি সাইডে কিন্তু মেজরিটি চার্জ ক্যারিয়ার হোল ছিল, এই হোল কিন্তু এই বেস ক্রস করে এই কি বলে কালেক্টরে যে কালেক্ট হচ্ছে। তো এই যে একদম একদম ওয়াইডার একটা অ্যারো দিয়ে দেখানো হচ্ছে, এই এর জন্য এগুলা হচ্ছে মুভমেন্ট অফ হোল। যেহেতু পজিটিভ চার্জ হোলের চার্জ পজিটিভ, সুতরাং কনভেনশনালি হোল যেদিকে মুভ করে কারেন্ট কিন্তু সেদিকেই ফ্লো করে, সুতরাং এটাকে আপনি কনভেনশনাল কারেন্ট ফ্লো বলতে পারেন। বাট এট দ্য সেম টাইম দিস মিডল লেয়ার, বেজ লেয়ার ইজ এন টাইপ। সো এখানেও কিন্তু হোল আছে না? এন টাইপ মেটালসে হোল থাকে না? থাকে। সব টাইপ মেটেরিয়ালসে ইলেকট্রন হোল দুটোই থাকে। হোল থাকে, মাইনরিটি। হ্যাঁ, মাইনরিটি চার্জ ক্যারিয়ার থাকবে, সংখ্যায় কম, less than 5%। হ্যাঁ, সংখ্যায় কম, সেগুলাও কিন্তু এই যে কারণে এই পাশ থেকে হোল এসে বেজ লেয়ার থেকে কালেক্টরে গেল, এই মাইনরিটি চার্জ ক্যারিয়ার যেগুলো হোল, সেগুলাও কিন্তু এই একই ডিরেকশনে এই বেজ থেকে ফ্লো করে। সুতরাং এই দুইটার কম্বাইন্ড ইফেক্টে আমরা আসলে আইসিটা পাবো, যে কালেক্টর এই দিস কারেন্ট আইসি। হ্যাঁ বলেন স্যার, যে এন টাইপি যে মাইনরিটি চার্জ ক্যারিয়ার, মানে বা আমরা যদি মেজরিটি চার্জ ক্যারিয়ার তো ইলেকট্রন আছে, আর এখান থেকে হোল গেল পি টাইপ থেকে, ইমিটার থেকে, তাইলে হোল যাওয়ার কারণে ওখানে তো নিউট্রালাইজ হয় লেস দ্যান 5%। এই সময় কি ঘটনা ঘটে? মানে আপনি বলতে চাচ্ছেন এইখান থেকে কিন্তু পি সাইডের কিন্তু প্রথম কথা হচ্ছে পি সাইডের ডোপিং ডেনসিটি অনেক বেশি। আমার কথা বুঝতে পারছেন? পি সাইডে যদি ডোপিং ডেনসিটি বেশি থাকে, তাহলে নাম্বার অফ হোল মেজরিটি চার্জ ক্যারিয়ারের সংখ্যাও কিন্তু অনেক বেশি থাকবে, তাই না? এন টাইপটা কিন্তু ডোপিং ডেনসিটি সবচেয়ে কম। ডোপিং ডেনসিটি কম থাকে, তাহলে সেখানে মাইনরিটি চার্জ ক্যারিয়ার হচ্ছে হোল। তাহলে কিছু রিকম্বিনেশন হবে। স্যার, আমার প্রশ্ন আছে স্যার, এন টাইপে ইলেকট্রন আছে, কিছু ইলেকট্রন আছে, হ্যাঁ, ইমিটার থেকে কিছু হোল এন এ তো যাবে, গিয়ে রিকম্বাইন হবে।
জি স্যার, বাকিগুলা ক্রস করবে। ওই রিকম্বাইনের সময় ওইখানে কি কারেন্ট ফ্লো হয় ওইটার জন্য? মানে ইলেকট্রন হোল রিকম্বিনেশন হলে কি আপনি বলতেছেন ইলেকট্রন জি, হোল রিকম্বিনেশন হলে কিন্তু কারেন্ট ফ্লো করার কোনো ইস্যু নেই। ইলেকট্রন হোল রিকম্বিনেশন করে ভ্যানিশ হয়ে যায়, কিছু এনার্জি রিলিজ হয়, সেই এনার্জির জন্য হয়তো ডিভাইসটা গরম হবে। আমার কথা বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, তাহলে রিকম্বিনেশন এটা তো রেগুলার প্রসেস, যেখানে ইলেকট্রন মুভ করতে থাকবে সামনে হোল পেলে তার সাথে রিকম্বিনেশন হবে। আচ্ছা, হয়েও চার্জ ক্যারিয়ার কিন্তু কালেক্টরে গিয়ে কালেক্ট হবে। সো আমরা এখানে আইসি যেটা পাচ্ছি, দ্যাট কারেন্ট ইজ কন্ট্রিবিউটেড বাই মেজরিটি চার্জ ক্যারিয়ার যে ফ্রম দিস এমিটার লেয়ার থেকে মেজরিটি চার্জ ক্যারিয়ার বেজে যাচ্ছে, সেটা বেদ করে কালেক্টরে যাচ্ছে। এটার জন্য যে কারেন্ট পাচ্ছে সেটাকে বলছে আইসি মেজরিটি। আর বেজ লেয়ারে যে মাইনরিটি চার্জ ক্যারিয়ার ছিল সেগুলার মুভমেন্টের জন্য যে কারেন্ট পাচ্ছে সেটাকে বলছে আইসি ও মাইনরিটি। এই দুইটার যোগফল আসলে আইসি। ওকে, আরেকটা পার্ট কিন্তু দেখেন, আমি বলছি যে বেশি সংখ্যক এদিকে এই এমিটার হয়ে বেস হয়ে কালেক্টরে যাবে, বিকজ এখানে আপনি একটা ভোল্টেজ অ্যাপ্লাই করছেন, এট দ্য সেম টাইম এদিকে কিন্তু রেজিস্ট্যান্স খুবই কম। কেন রেজিস্ট্যান্স খুবই কম? কারণ এই লেয়ারটা কিন্তু ভেরি ভেরি থিন, তাই না? এখন এইখান থেকে যদি কোনো চার্জ ক্যারিয়ার এই দিকে আসতে চায়, একটা লম্বা, এদিকে কিন্তু বেশি পাথ, রেজিস্ট্যান্স বেশি, সুতরাং এদিকে চার্জ ক্যারিয়ার এই দিকে না এসে সে এই পাশে ক্রস করবে। এই সাইড থেকে অল্প কিছু চার্জ ক্যারিয়ার এই পাথেও আসবে, তার জন্য আপনি আইবি পাবেন। সো দিস আইসি, দিস আইবি উইল কনস্টিটিউট টোটাল কারেন্ট আইই। সো ট্রানজিস্টরের যে বেসিক ইকুয়েশন আইই ইকুয়ালস টু আইসি প্লাস আইবি, এইটাকে আমরা রিপ্লাই করতে পারবেন। এনপিএন ট্রানজিস্টরের ক্ষেত্রে কিন্তু একই ইস্যু। যেমন আপনি যদি প্রপারলি বায়াসিং করেন, এমিটার বেস জাংশন শুড বি ফরওয়ার্ড বায়াসড, দ্যাট মিন্স পি তে পজিটিভ, এন তে নেগেটিভ। কালেক্টর বেস জাংশন শুড বি রিভার্স বায়াসড, সো পি তে নেগেটিভ, এন তে পজিটিভ। এবার দেখেন আগের মতোই চার্জ ক্যারিয়ার মুভ করবে ডিউ টু দিস অ্যাপ্লাইড ভোল্টেজ। চার্জ ক্যারিয়ার এন টাইপের মেজরিটি চার্জ ক্যারিয়ার কে? এন টাইপের মেজরিটি চার্জ ক্যারিয়ার এখন কিন্তু ইলেকট্রন, তাই না? জি জি। ইলেকট্রন, তাহলে ইলেকট্রন মুভ করবে। ইলেকট্রন কোন দিকে মুভ করবে? এটা কিন্তু পজিটিভ টার্মিনাল, একটু মার্ক করেন। সো দিস পজিটিভ টার্মিনাল উইল অ্যাট্রাক্ট ইলেকট্রন। ইলেকট্রন কিন্তু এন থেকে আবার মানে এমিটার থেকে বেজেই আসবে, বুঝতে পারছেন? বোঝা গেল? ইলেকট্রন কিন্তু এমিটার থেকে বেজে আসবে, বেজ থেকে কালেক্টরে যাবে। আর পি টাইপের যে মাইনরিটি চার্জ ক্যারিয়ার হিসাবে ইলেকট্রন ছিল সেগুলাও কিন্তু পি থেকে মানে বেজ থেকে কালেক্টরে যাবে। সুতরাং ইলেকট্রনের মুভমেন্ট কিন্তু এই ডিরেকশন হবে, মানে লেফট টু রাইট। ইলেকট্রন যেদিকে ফ্লো করে, কনভেনশনালি আমরা বলি কারেন্ট তার অপোজিট ডিরেকশনে ফ্লো করে, তাই ইলেকট্রন যদি এদিকে ফ্লো করে কারেন্ট এদিকে ফ্লো করবে। সো দিস ইজ দ্য ডিরেকশন অফ আইসি। সিম্বল টিম্বল এসব আপনারা জানেন। এই আমি মনে হয় মোটামুটি এটা আলোচনা করতে পারছি, সব আলোচনা তো করাও যাবে না। হ্যাঁ স্যার, এই যে ফরওয়ার্ড বায়াসে যে আমরা বেজ ইমিটার জাংশনে যে ভোল্টেজ অ্যাপ্লাই করি, হ্যাঁ বায়াসিং ভোল্টেজ, এটার মান কম থাকে, আর রিভার্স বায়াসে ভিসিসি যেটা সবসময় বেশি প্রয়োগ করতে হয়। হ্যাঁ এই জিনিসটা একটু ক্লিয়ার করলে ভালো হয় স্যার। আচ্ছা আচ্ছা আচ্ছা। প্রথম কথা হচ্ছে এই এই পিএন জাংশন যখন ফরওয়ার্ড বায়াসিং করেন, আচ্ছা যদি নর্মালি আপনি যদি কনসিডার করেন একটা ধরেন পিএন জাংশন, তো এটা জাস্ট একটা পিএন জাংশন, ওকে, জাস্ট একটা পিএন জাংশনের ডিপ্লেশন লেয়ার কিন্তু আগেই তৈরি হয়ে থাকে, তার জন্য কিন্তু বেরিয়ার পটেনশিয়াল একটা কাজ করে, তাই না? জি জি জি। সেই ভোল্টেজটা কিন্তু টিপিক্যালি ইন কেস অফ সিলিকন 0.7 ভোল্ট, তাই না? তাহলে আমি চাচ্ছি এই জাংশন থেকে এই জাংশনে চার্জ ক্যারিয়ার মুভ করাতে। এখন আমি এই জাংশনে পজিটিভ টার্মিনাল অ্যাপ্লাই করছি, কারণ এই যে লেয়ার যেটাকে বলছি এমিটার লেয়ার, এই লেয়ারে মেজরিটি চার্জ ক্যারিয়ার কে? হোল, তাই তো? এক্ষেত্রে হোল, জি। হোল। তাহলে এই পজিটিভ টার্মিনাল দিয়ে আমি হোল গুলাকে ধাক্কা দিতে চাচ্ছি, পুশ করতে চাচ্ছি, বুঝতে পারছেন? কারণ হোলের চার্জ পজিটিভ, ব্যাটারি টার্মিনালের পোলারিটিও কিন্তু পজিটিভ। তাহলে পজিটিভ চার্জ এই যে পজিটিভ টার্মিনালটা কিন্তু হোল গুলাকে এদিকে পুশ করবে, তাই না? পুশ করবে, জি। হ্যাঁ আচ্ছা, তাহলে যদি পুশ করাতে চান, সবসময় পুশ পুল দুটো একসাথে থাকে, তাহলে এই জাংশনটাকে কিন্তু নেগেটিভ টার্মিনালের সাথে কানেক্ট করা লাগবে, এই টার্মিনালটাকে বি।
এই তাহলে এই জাংশনটাকে আমাকে ফরওয়ার্ড বাস করতে হলো, এটা তো বুঝতে পারছেন, ফরওয়ার্ড বাস করতে হলো তাই না? এটা জানি যে আচ্ছা হ্যাঁ, ন্যূনতম আমি ভোল্টেজটা আমি অ্যাপ্লাই বলছি করতে হবে। আমি বলছি ফরওয়ার্ড বাস করতে হলো। এখন ফরওয়ার্ড বাস করে আমি চার্জ ক্যারিয়ার যদি এই এমিটার থেকে বেজে পাঠাতে চাই, তার জন্য আমাকে যেহেতু ডিপ্লেশন লেয়ার থিনার তাই না, থিন না, এটা অনেক পাতলা না, থিন। সুতরাং আমাকে কম ভোল্টেজ অ্যাপ্লাই করলে হচ্ছে। এখন এই এমিটার থেকে যে চার্জ ক্যারিয়ার বেজে আসলো, এই চার্জ ক্যারিয়ার গুলো এখন কিন্তু সেগুলা হোল তাই না? হ্যালো, হোল না? হ্যালো, জি জি স্যার, জি হোল, হল। বুঝতে পারছি। এই হোল গুলাকে কিন্তু আমি ধাক্কা দিয়ে আপনি আবার এই পাশে পাঠাতে চান, ঠিক আছে? এই হোল গুলাকে ধাক্কা দিয়ে আপনি এই পাশে পাঠাতে চান, তাহলে পাঠানোর জন্য কি করতে হচ্ছে? এখানে একটা আমি যদি আমি বলছি শোনেন জি না, জি বলেন। এই পাশে পাঠানোর জন্য আমাকে পজিটিভ ভোল্টেজ অ্যাপ্লাই করতে হচ্ছে আবার তাই না? কিন্তু পজিটিভ ভোল্টেজ করলে এই জাংশনটা যদি রিভার্স বায়াস হয়েছে, তাহলে ডিপ্লেশন লেয়ারের থিকনেস কিন্তু বাড়ছে, ডিপ্লেশন লেয়ারের থিকনেস বাড়ছে, তাহলে সেই যদি থিকনেস বাড়ে, সেই বেশি ভোল্টেজ ওভারকাম করে কিন্তু এখানকার চার্জ ক্যারিয়ারগুলোকে আপনাকে কালেক্টরে পাঠাতে হবে। সো আপনাকে এই ভোল্টেজটাও বেশি অ্যাপ্লাই করতে হবে। এই হচ্ছে মোটামুটি ব্যাখ্যা, আর একটু পড়ালেখা বই টই পড়েও আপনারা আরো একটু ক্লিয়ার হতে পারবেন। ওকে, আমরা আরেকটু আগাবো, যেমন ট্রানজিস্টর বায়াসিং করি আমরা তাহলে আমাদের কিন্তু কোথায় ভোল্টেজ অ্যাপ্লাই করব না করব সেটা বড় ইস্যু না। আমাদের মেইন ইস্যু হচ্ছে এমিটার বেস জাংশন আমাকে ফরওয়ার্ড বায়াস করতে হবে, কালেক্টর বেস জাংশন রিভার্স বায়াস করতে হবে তাই না? এই তো একটু আগে বললাম, যদি আমি ট্রানজিস্টর অ্যাম্পলিফায়ার হিসেবে ইউজ করতে চাই, উই নিড টু ফুলফিল দিস কন্ডিশনস that are called biasing rules. So emitter based junction should be forward biased, collector based junction should be reverse biased. তাহলে আমি ভোল্টেজ যেভাবে অ্যাপ্লাই করি এইটা মেইনটেইন করতে হবে। স্যার এখানে একটু স্যার কথা ছিল স্যার, প্লিজ। বলেন। এখানে স্যার এই সার্কিটটাতে যেটা বললেন, ওখানে স্যার সহজ করে কি একটু বললে হয় না, যে বেস হালকা ভাবে যেহেতু ড্রপিং কিত প্রথমটা, ওই হ্যাঁ। কারণে বেজের পুরুত্ব কম, তাই অল্প সংখ্যক হোলটা ইলেকট্রনের সাথে মিলিত হয়, অবশিষ্ট এটা ইলেকট্রন গুলো কালেক্টর অংশে প্রবেশ করে আগেরটাতে স্যার, আগের সার্কিট। আমি মনে হয় আপনি যেটা বলেন এই কথাটাই বলেছি, যদি অন্য জি স্যার, যারা একটু শুনেছেন তারা যদি স্যার, সাপোর্ট আপনি দেন। মানে আপনি ডিটেলস বলেছেন। জি স্যার, জি আমি মনে হয় আমি আলটিমেটলি এই কথাটাই বলেছি। জি স্যার। স্যার আচ্ছা আচ্ছা, শোনেন, আমরা তো টিচার, স্টুডেন্টদেরকে পড়াই, স্টুডেন্টরা তো ভালো করে বুঝতে পারে না, ওদেরকে নানান রকম কথা বলে বোঝাতে হয়, সেই অভ্যাস তো কিছু আপনাদেরও আছে আমারও আছে, বুঝেন নাই? হ্যাঁ, ওকে ওকে। সো সো আমরা আসলে বায়াসিং করতে চাই। বায়াসিং করতে গেলে আমরা আপাতত পরবর্তীতে আমরা হয়তো আজকে ক্লাসে সম্ভব হবে না, পরবর্তীতে আমি আরেকটু পড়াবো, সেখানে দেখবো যে আমরা ট্রানজিস্টর যখন অ্যাম্পলিফায়ার হিসেবে ইউজ করি, একাধিক ভোল্টেজ সোর্স ইউজ করে বায়াসিং করি না, একটা সোর্স ইউজ করে বায়াসিং করি, যেগুলো আমরা বায়াসিং মেথড হিসেবে আলাদা পড়ালেখা করি। এখানে আমরা যেহেতু দুইটা জাংশন, এমিটার বেস কালেক্টর বেস, দুইটা জাংশনকে বায়াসিং করার জন্য দুইটা ভোল্টেজ সাপ্লাই সেপারেটলি ইউজ করতে চাচ্ছি। সো সো আমি আমার টার্গেট হচ্ছে এমিটার বেস জাংশনকে ফরওয়ার্ড বায়াস করা, কালেক্টর বেস জাংশনটাকে রিভার্স বায়াস করা। সো আমরা ভোল্টেজ কিভাবে অ্যাপ্লাই করছি সেটার উপর ডিপেন্ড করে বিভিন্ন রকম বিজেটির কনফিগারেশন আছে, যেমন কমন বেস। আপনি এই সার্কিটে দেখতে পাচ্ছেন দিস ইজ এ পিএনপি ট্রানজিস্টর। আমি বায়াসিং করেছি এমন ভাবে, দেখেন এমিটার এবং বেজের মাঝে ভোল্টেজ অ্যাপ্লাই করছি, এমিটার এবং বেজের মাঝে দিস ভোল্টেজ, এবং কালেক্টর এবং বেজের মাঝে দিস ভোল্টেজ। তো এটাকে আমরা অনেক সময় ভিই বলি, ভিসিসি বলি, ভিই ভিসিসি দিয়ে বোঝাতে চাচ্ছি যে বেসটা কমন। যেহেতু বেসটা কমন, বেস টার্মিনালের সাথে এমিটারের মাঝে একটা ভোল্টেজ, বেজের সাথে কালেক্টরের সাথে আরেকটা ভোল্টেজ, সো দিস কনফিগারেশন ইজ কল্ড কমন বেস কনফিগারেশন, যেখানে বেসটা থাকবে কমন, কারণ এই ভোল্টেজের সাথে বেজ আছে, এই ভোল্টেজের সাথেও বেজ আছে। সিমিলারলি এনপিএন ট্রানজিস্টরের ক্ষেত্রেও আমরা সেম টেকনিক অ্যাপ্লাই করি। দিস ইজ অলসো কমন বেস কনফিগারেশন। কমন বেস কনফিগারেশন আপনারা জানেন যে আমার টার্গেট হচ্ছে এমিটার বেস জাংশনকে ফরওয়ার্ড বায়াস করা, শুধু সো এই পিএনপি ট্রানজিস্টরের ক্ষেত্রে এমিটারের সাথে পজিটিভ, বেজের সাথে এটা নেগেটিভ দেব, এনপিএন এর সাথে উল্টাটা করব, আমার টার্গেট তো ফরওয়ার্ড বায়াস করা, সুতরাং এন এর সাথে মানে এমিটারের সাথে নেগেটিভ। সো দিস ইজ কমন বেস কনফিগারেশন। ইনপুট ক্যারেক্টারিস্টিক্স, আউটপুট ক্যারেক্টারিস্টিক্স গুলা কি আপনাকে পড়াবো ডিটেল আজকে, না কি করবো বলেন তো দেখি?
সিগনিফিকেন্সটা বললেই হবে স্যার, সিগনিফিকেন্স। ইনপুট ক্যারেক্টারিস্টিক্স বলতে আমরা বুঝি যদি আমি বিসিবি ফিক্স রাখি, বিসিবি মিনস ভোল্টেজ ইন বিটুইন কালেক্টর এন্ড বেস, এবং যদি ভিবি ভেরি করাই, ভিবি হচ্ছে ভোল্টেজ অ্যাপ্লাইড এট ইন বিটুইন এমিটার এন্ড বেস, ভিবিই, এই ভোল্টেজ যদি ভেরি করি তাহলে আইই কারেন্টটা কিভাবে ভেরি করে, দ্যাট ক্যারেক্টারিস্টিক্স ইজ কল্ড ইনপুট ক্যারেক্টারিস্টিক্স। সো আমরা বিসিবি তো ফিক্স রাখবো, বিসিবি কত ভোল্টেজে ফিক্স রাখবো, নানান ভোল্টেজে ফিক্স রাখতে পারি। সে যদি বিসিবির ভ্যালু 1 ভোল্ট হয় তাহলে এরকম একটা ক্যারেক্টারিস্টিক্স পাওয়া যাবে। যদি 10 ভোল্ট হয়, দেখেন খুব একটা ক্যারেক্টারিস্টিক্স কার্ভের চেঞ্জ হচ্ছে না, একটু একটু খাড়া হচ্ছে, স্ট্রিপার হচ্ছে। যদি 20 ভোল্ট রাখে আরেকটু স্ট্রিপার হচ্ছে। বাট দিস ক্যারেক্টারিস্টিক্স আর actually similar to the characteristics of forward biased PN junction. Forward biased PN junction যেমন দেখেন 0.7 ভোল্টে পর থেকে কারেন্ট শার্পলি ইনক্রিজ করে। সো দিস ইজ দ্য ইনপুট ক্যারেক্টারিস্টিক্স। এখানে কিন্তু তিনটা ক্যারেক্টারিস্টিক্স কার্ভ দেখানো হচ্ছে, কারণ বিসিবি আমি ফিক্স রাখতে চাই। কত হতে ফিক্স রাখবো? যদি 1 ভোল্টে রাখি তাহলে দিস কার্ভ, 10 ভোল্টে রাখলে এরকম। আউটপুট ক্যারেক্টারিস্টিক্স কার্ভে কিন্তু আমরা আইইটাকে ফিক্স রাখি। আই মানে হচ্ছে এমিটার কারেন্টটাকে ফিক্স রাখবো, বিসিবি চেঞ্জ করব, তার জন্য আইসির চেঞ্জটা কেমন হচ্ছে সেটা আমরা দেখতে চাচ্ছি, সো এই কন্ডিশনে বেশ কয়েকটা রিজিয়ন আছে। ফার্স্ট কন্ডিশন, যদি ধরেন কি বলে মানে আই এর ভ্যালুটা 0 হলে, তো এরকম আই এর ভ্যালু 0 জন্য কিন্তু এই কার্ভটা পাচ্ছি। ওকে, 1 মিলি অ্যাম্পিয়ার 2 মিলি অ্যাম্পিয়ার দিলে এই কার্ভগুলো মোটামুটি দেখেন এইটা ফ্ল্যাট রিজিয়ন আছে, এরপরে গিয়ে অবশ্য ব্রেকডাউন হয়। এগুলা কিন্তু আইই মানে এমিটার কারেন্টের ভিন্ন ভিন্ন ভ্যালুর জন্য একটা একটা করে ক্যারেক্টারিস্টিক্স কার্ভ। এই রিজনটাকে আমরা বলি অ্যাক্টিভ রিজন। এখন বিসিবি কিন্তু এদিকে দেখাচ্ছি 0, 10, 20, 30, 40। এই বিসিবি ভোল্টেজটা আসলে কেমন থাকে, পজিটিভ না নেগেটিভ থাকে? মানে এই ভোল্টেজ অ্যাপ্লাই করে ট্রানজিস্টরে ফরওয়ার্ড বায়াস করি না রিভার্স বায়াস করি? হ্যালো, রিভার্স বায়াস করি। সুতরাং এগুলা এগুলা কিন্তু রিভার্স বায়াস ভোল্টেজ। তাহলে পজিটিভটাকে যদি আপনি রিভার্স বায়াস করতে করেন, নেগেটিভ ভোল্টেজটা তাহলে কালেক্টর বেস তো অলওয়েজ, হ্যাঁ, তাহলে নেগেটিভ ভোল্টেজটা ফরওয়ার্ড বায়াস হবে না? নেগেটিভ ভোল্টেজটা যদি ফরওয়ার্ড বায়াস হয়, ইন দ্যাট সিচুয়েশন এই মানে একটা মানে এই কারেন্ট কিন্তু দেখেন একটা সার্টেন নেগেটিভ ভোল্টেজ থেকে যদি আপনি বাড়াতে শুরু করেন, জিরোতে এসে একটা সার্টেন মানে এই রিজনটাকে স্যাচুরেশন রিজন বলা হয়। শার্পলি ইনক্রিজ করে। হ্যাঁ, ফরওয়ার্ড বায়াস, যে নেগেটিভ ভোল্টেজ যেটা ফরওয়ার্ড বায়াস হচ্ছে, এটা আমি পাচ্ছি কোথায়? এটা কোথা থেকে ক্রিয়েট হচ্ছে এই ভোল্টেজ? আপনি কিন্তু ক্রিয়েট করছেন, আপনি কিন্তু অ্যাপ্লাই করছেন। ধরেন একটা সার্কিট রেখেছেন, সেই সার্কিটে আপনি আইটাকে কোনো একটা ভ্যালুতে ফিক্স রাখলেন। ওকে, জি স্যার। এখন আপনি বিসিবিটাকে চেঞ্জ করছেন, বিসিবিটা একটা অ্যাপ্লাই করছেন। বিসিবি কিভাবে কোথায় অ্যাপ্লাই করলেন? এই যে এই ভোল্টেজ, এই ভোল্টেজ অ্যাপ্লাই করে এইখানে কত ভোল্টেজ অ্যাপ্লাই হচ্ছে, দ্যাট ভোল্টেজ ইজ বিসিবি। বুঝতে পারছেন? জি স্যার। তো এই ভোল্টেজটা আপনি ভেরি করাতে থাকবেন, জি স্যার, ভেরি করাতে থাকবেন, এবং তার জন্য এই ভোল্টেজটা আপনি ভেরি করাবেন আইটাকে ফিক্স রেখে। ইন দ্যাট কেস আপনি এই ধরনের ক্যারেক্টারিস্টিক্স কার্ভ পাবেন। এটাকে বলছি কাট অফ রিজন। যে রিজনে আসলে কারেন্ট নেগেটিভ, এটা রিভার্স স্যাচুরেশন কারেন্ট একটা ফ্লো করে, এটাকে বলি স্যাচুরেশন রিজন। এই রিজনে ভোল্টেজ একটা লেভেল থেকে আস্তে আস্তে বাড়তে থাকলে কারেন্টটা একদম লিনিয়ারলি ইনক্রিজ করে, তারপরে একটা অ্যাক্টিভ রিজনে গিয়ে এটা একটা মোটামুটি ফিক্সড ভ্যালু থাকে ইন কেস অফ কমন বেস ট্রানজিস্টরের ক্ষেত্রে। সো এগুলা একটা একটা করে ক্যারেক্টারিস্টিক্স কার্ভ। যদি আপনি আইটা 3 মিলি অ্যাম্পিয়ার রাখেন তাহলে এরকম ক্যারেক্টারিস্টিক্স কার্ভ পাবেন। ওকে, এই ক্যারেক্টারিস্টিক কার্ভের স্যাচুরেশন রিজন এখানে এক্সপ্লেইন করা হয়েছে। আপনি এই স্লাইডটা আমি দিয়ে দেব, পড়ে নিতে পারেন। Saturation is defined as the region of the characteristic to the left of BCB equals to 0. BCB টা 0 চাইতে লেফটে, মানে 0 চাইতে কম ভোল্টেজ অ্যাপ্লাই করতেছি। এই ক্যারেক্টারিস্টিক্স আসলে কি হচ্ছে? ইন দ্য স্যাচুরেশন রিজন, এই রিজনের কথা বলছি, জি স্যার, এই রিজনের কথা বলছি। এমিটার বেস জাংশন ফরওয়ার্ড বায়াস, কালেক্টর বেস জাংশন কেমন হচ্ছে? আপনি কিন্তু বিসিবি অ্যাপ্লাই করে রিভার্স বায়াস করছেন, সেটাকে আমরা পজিটিভ হিসেবে দেখতে চাচ্ছেন। তাহলে নেগেটিভ ভোল্টেজ যদি অ্যাপ্লাই করেন, পোলারিটি কিন্তু উল্টে গেল, তাহলে সেই ক্ষেত্রে কালেক্টর বেস জাংশনটাও ফরওয়ার্ড বায়াস হয়ে গেল না? জি স্যার। সো স্যাচুরেশন রিজন আমরা ডিফাইন করি, হ্যাঁ দুটোই ফরওয়ার্ড।
So exponential increase in collector current as the voltage BCB increases towards zero, মানে এই যে ফরওয়ার্ড থেকে যদি আস্তে আস্তে আপনি বাড়াতে থাকেন তাহলে এই যে আইসিটা কিন্তু লিনিয়ারলি ইনক্রিজ করে, কারণ আপনাকে বিষয়টা এরকম, যদি আপনি এটা এক্সপ্লেন করতে চান, এই জাংশন এটা এটা রিভার্স বায়াস করে রাখছেন, যদি ফরওয়ার্ড বায়াস করেন তাহলে কিন্তু চার্জ ক্যারিয়ার এই দিক থেকে এই পাশে মুভ করবে না, কম করবে, সুতরাং কারেন্টও কম হবে। যত এই ভোল্টেজটা বাড়াতে থাকবেন, মানে এই বিসিবির অ্যাক্রসে যত ভোল্টেজ বেশি অ্যাপ্লাইড হবে তত কিন্তু চার্জ ক্যারিয়ার মানে রিভার্স বায়াস হবে, তত কিন্তু চার্জ ক্যারিয়ার মুভ করা শুরু করবে, কারেন্টও বাড়তে থাকবে এবং সেটা লিনিয়ারলি বাড়ে। এটাকে বলা হচ্ছে স্যাচুরেশন রিজন। আচ্ছা, কাট অফ রিজন আরেকটা দেখে নিই, এইটাকে বলছি কাট অফ রিজন। দ্য কাট অফ রিজন, the base emitter and collector base junction of a transistor are both reverse bias, দুইটাই রিভার্স বায়াস। দেখুন কাট অফ রিজনে বলছি দুইটাই রিভার্স বায়াস, মানে এমিটার বেস জাংশন রিভার্স বায়াস করে রাখছেন, আরেকটা কোন জাংশন, কালেক্টর বেস জাংশন, দ্যাট ওয়ান ইজ অলসো রিভার্স বায়াস। সো সরি, the cut off region, in the cut off region the base emitter and collector base junction of a transistor are both reverse bias. The cut off region is defined as the region where the collector current is zero. The cut off region is defined as that region where the collector current is zero. দেখেন এই রিজনে যদি দেখেন এই যে এই কারেন্টটা কিন্তু অলমোস্ট ইকুয়ালস টু জিরো। সো এই রিজনে কালেক্টর কারেন্ট কোনো ফ্লো করে না, সেটাকে বলা হচ্ছে কাট অফ রিজন। এই হচ্ছে মোটামুটি ক্যারেক্টারিস্টিক্স। এগুলা কিছু প্রবলেম আছে, এগুলো আমি আপনাকে দিয়ে দেবো, এগুলো পড়ে নিয়েন। আচ্ছা, কমন বেস ট্রানজিস্টরের ক্ষেত্রে, কমন বেস কনফিগারেশনের ক্ষেত্রে আমরা একটা প্যারামিটার ডিফাইন করি যেটাকে বলি আলফা। এই আলফা ইকুয়ালস টু আইসি বাই আইই, দ্যাট মিনস কালেক্টর কারেন্ট বাই এমিটার কারেন্ট। আমরা কালেক্টর কারেন্টটাকে অনেক সময় মানে আউটপুট হিসেবে কনসিডার করি, এমিটার কারেন্টটাকে ইনপুট হিসেবে কনসিডার করি। সো কারেন্ট গেইন ফ্যাক্টর আলফা ডিস ইকুয়ালস টু আইসি বাই আই। আচ্ছা, আমি একটা কথা মেনশন করতে ভুলে গেছি, আপনারা নিশ্চয়ই জানেন যে একটু আগে বললাম এমিটার লেয়ার থেকে কিন্তু মোস্ট অফ দা চার্জ ক্যারিয়ার বেজ লেয়ার হয়ে কালেক্টর লেয়ারে গিয়ে কালেক্ট হয়, তাই না? বেস টার্মিনাল দিয়েও কিছু চার্জ ক্যারিয়ার কিন্তু মুভ করে বেস টার্মিনাল দিয়ে। সুতরাং কারেন্ট কিন্তু যদি কনসিডার করেন আইটা দুই ভাগ হয়ে যাচ্ছে, একটা আইসি আর একটা আইবি, বাট আইবিটা কিন্তু খুবই স্মল, তাই না? আইবিটা খুবই স্মল। যদি আইবি খুব স্মল হয়, বেসিক ইকুয়েশন হচ্ছে আইই ইকুয়ালস টু আইসি প্লাস আইবি। যদি আইবিটা খুব স্মল হয় তাহলে আইসি আর আইবি অলমোস্ট কাছাকাছি হবে না? আইসি একটু কম হবে, আইসি একটু অলওয়েজ কম হবে, কারণ আইই ইকুয়ালস টু আইসি প্লাস আইবি, আইসির সাথে আইবি যোগ করলে আই এর সমান হয়। সো আইবি আমরা যদি আইসি কনসিডার করি, আইসি এবং আইসি ইজ মানে আই ইজ দ্য লার্জেস্ট কারেন্ট, আইবি ইজ দ্য লোয়েস্ট কারেন্ট। সো আইসি ইজ মানে ইন বিটুইন দিস মানে মাঝামাঝি না, কারণ আইবি তো অনেক ছোট আইসির কম্পেয়ারে। সুতরাং আইসি এবং আই প্রায় কাছাকাছি, বাট আইসি একটু ছোট। সো আইসি বাই আই এর ভ্যালু কিন্তু অলওয়েজ ভেরি ক্লোজ টু ওয়ান। ওয়ান এর চাইতে বড় তো না, ওয়ানও না, ওয়ান এর চাইতে কিছুটা ছোট, ঠিক আছে? যেমন 0.998 এরকম কোনো কিছু হতে পারে, 99 এরকম হতে পারে। এখন দেখেন আইসিটাকে আমরা এখান এই টার্মে রিপ্রেজেন্ট করতে পারি, তাহলে আইসি ইকুয়ালস টু আলফা আই। আরেকটা আমরা দেখলাম, দেখেন চার্জ ক্যারিয়ার মুভমেন্ট যেটা করে, চার্জ ক্যারিয়ার মুভমেন্টের জন্য একটা পাওয়া যায়, একটা মাইনরিটি চার্জ ক্যারিয়ার জন্য একটা কারেন্ট পাওয়া যায়, সেই কারেন্টটাকে আমরা আইসিবিইউ বলছি। এটাকে আমরা বলি মানে দিস কারেন্ট ইজ ডিউ টু মাইনরিটি চার্জ ক্যারিয়ার। এই সুতরাং এইখান থেকে এই কোশ্চেন, সুতরাং আমরা আলফা ডিসি ইকুয়ালস টু মানে আলফা এসি এভাবে ক্যালকুলেট করতে পারি, ডিসি আলফা এসি ক্যালকুলেট করে একটু ডেল আইসি বাই ডেল আইই নিয়ে। এই কমন এমিটার কনফিগারেশনও একই সিচুয়েশন। আমার টার্গেট হচ্ছে এমিটার বেস জাংশনকে ফরওয়ার্ড বায়াস করব। কালেক্টর বেস জাংশন, এটা কিন্তু কালেক্টর টার্মিনাল, এটা কিন্তু বেস টার্মিনাল, জাংশনটা কিন্তু এটা কালেক্টর বেস জাংশন না। এখন দেখেন তো এই সার্কিটে এই জাংশনটাকে কিন্তু রিভার্স বায়াস করতে চাই আমি। আমার কথা কি বুঝতে পারলেন? এটা কিন্তু একটা জাংশন, এই জাংশনটাকে ফরওয়ার্ড বায়াস করতে চাই, এই জাংশনটাকে রিভার্স বায়াস করতে চাই। বাট ইন দিস কেস I want to apply voltage in between base and emitter, আরেকটা হচ্ছে এমিটার এবং কালেক্টর, বিকজ I want to keep emitter common। আমার ইস্যুটা তো বুঝতে পারলেন? জি স্যার। তাহলে এমিটার
এবং বেজের মাঝে ভোল্টেজ অ্যাপ্লাই করবো, এমিটার এবং কালেক্টরের মাঝে ভোল্টেজ করবো, তাহলে এমিটারটা কমন থাকবে। বাট আমাকে কিন্তু যে রুল, সেই রুল কিন্তু মানতে হবে, এমিটার বেস জাংশন ফরওয়ার্ড ব্যাস। সো আমি এখানে যে ভোল্টেজটা অ্যাপ্লাই করবো দ্যাট ইজ কোয়াইট আন্ডারস্ট্যান্ডেবল, বিকজ আমি এমিটার এবং বেজের মাঝে একটা ভোল্টেজ অ্যাপ্লাই করছি, বেসটা পি টাইপ, সো পজিটিভ টার্মিনাল, এমিটারটা এন টাইপ, সো নেগেটিভ টার্মিনাল। বাট অন্য আরেকটা ভোল্টেজ আমার অ্যাপ্লাইড হতে হবে এই কালেক্টর এবং বেজের মাঝে, বাট আমি আসলে অ্যাপ্লাই করতেছি এমিটার এবং কালেক্টরের মাঝে। আমার কথা কি বুঝতে পারছেন? মানে এই ভোল্টেজটা অ্যাপ্লাই করে আমি এই 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 কালেক্টর এবং এই বেস এর মাঝে এমন ভোল্টেজ অ্যাপ্লাই করতেছে যাতে এই জাংশনটা রিভার্স বায়াস হয়। আমি কি বুঝাতে পারলাম? জি স্যার, জি স্যার। Okay, so in this case you can see this P layer, mid layer, base layer is already connected to positive terminal of the battery voltage, তাই না? জি স্যার। Hello? Yes. Okay, so what is our target? We want to make this junction reverse biased. P টা অলরেডি পজিটিভ আছে, তাহলে N টাকে কোথায় নেবেন? N এ যদি নেগেটিভ দেন তাহলে তো রিভার্স বায়াস হবে, ফরওয়ার্ড বায়াস হবে। More positive করতে হবে। More positive করতে হবে, more positive করতে হবে। That's why this C terminal is connected to positive terminal. Higher voltage. এবং এই ভোল্টেজের সাথে যে ভিবিবি যেটা বলছি, যেহেতু এখন এমিটারটা কমন রেখেছি, সুতরাং নাম দিচ্ছি ভিবিবি আর একটা বিসিসি। এই ভোল্টেজ এবং এই ভোল্টেজ বিসিসি কিন্তু ভিবিবির সাথে অনেক বড়, বুঝতে পারছেন? কারণ আমি কালেক্টরে যে ভোল্টেজ অ্যাপ্লাই করবো সেটাও পজিটিভ, বেজে যে ভোল্টেজ অ্যাপ্লাই করছে সেটাও পজিটিভ, দুটোই পজিটিভ। তাহলে নেগেটিভে কিন্তু মানে এই কালেক্টরে কিন্তু মোর পজিটিভ ভোল্টেজ অ্যাপ্লাই করতে হবে। সো দিস ইজ দ্য বায়াসিং প্রসেস অফ কমন এমিটার ট্রানজিস্টর, কমন এমিটার ইন কমন এমিটার কনফিগারেশন। এই প্রসেসে এইগুলারও আইবি ক্যারেক্টারিস্টিক্স আছে, এইগুলা একটু পিপিটিতে আমার দেওয়া আছে। এগুলো আমি আসলে বয়েল স্টাডির বইতে নিয়েছিলাম, আপনারা একটু দেখে নেবেন, কারণ আজকের মতো আপনাদেরকে ছেড়ে দিতে হবে। স্যার, হ্যাঁ বলেন। স্যার ওই যে বির সাথে সি লাগানো আর বির সাথে বি লাগানোর সাফিক্স, তো ওই দুটো স্যার কি মিন করে স্যার? এইটা কিন্তু আসলে আমরা অনেক সময় কনভেনশনাল এরকম ইউজ করি। দেখেন এই ক্ষেত্রে মানে কমনটাকে, Common B. কমন কিন্তু বি না, Common E. ই। E. সুতরাং আমরা ই এর সাথে বি যেটা বলি অ্যাপ্লাই করি সেটাকে ভিবিবি বলি, বিবি। আর এমিটারের সাথে সি যেটা অ্যাপ্লাই করি সেটাকে বিসিসি বলি। যেমন আগের কনফিগারেশনে আপনি দেখবেন অনেকটা ওইরকম রুলসই ফলো করেছি। সে দিস ইজ দ্য কনফিগারেশন, কমন বেস, বি কমন। সুতরাং বি এবং ই এর মাঝে যে ভোল্টেজ ভিই অ্যাপ্লাই করেছি, বি এবং সি এর মাঝে যেটাকে সেটা বিসিসি বলছি। এই বিই আমরা তো ভিবিই অথবা ভিবিসি বলতে পারি। সেটা বললে একটু কনফিউজিং হয়ে তৈরি হয়, কারণ এইখানে আপনি যে ভোল্টেজ অ্যাপ্লাই করছেন মানে যেটা কমন সেটা বাদ, তাই তো? না, হ্যাঁ এইটাই। কিন্তু আমি বলছি আপনি একটু এই ক্যারেক্টারিস্টিকটা দেখেন, এখানে কিন্তু বিসিবি বেরি করানো হচ্ছে, তাই না? জি স্যার। নট ভিই। মানে এটা চেঞ্জের ফলে এইখানে কত ভোল্টেজ বেরি করছে এই ই এবং বি এর মাঝে, এইটাকে আমরা বলি বিইবি বা বিবি, বুঝতে পারছেন? জি স্যার। এই ভোল্টেজ নট নেসেসারিলি ইকুয়ালস টু দিস ভোল্টেজ। জি স্যার। সুতরাং এটাকে আমরা আলাদাভাবে করার জন্য ভিবি বলার জন্য এটাকে ভি বলি। এগুলা কনভেনশন, আপনি অন্যরকম ইউজ করলে অসুবিধা কি? এখানে যদি আপনি অন্য নাম দেন, এখানে অন্য নাম দেন, দ্যাট ইজ অলসো অ্যাকসেপ্টেবল। কিন্তু স্যার কোন জায়গায় দেখি না, ওই রকমই দেখি স্যার সব জায়গায়। এই যে বললাম আমি আমার কারণটা, কারণ ট্রানজিস্টর ক্যারেক্টারিস্টিক যখন দেখবেন তখন দেখেন এই যে এদিকে আবার ভিবি অ্যাপ্লাই করছে। ভিবি কোনটাকে বলবেন তাহলে? আপনি যদি এটাকে ভিবি বলেন, তাই না? স্যার একটা কি বায়াসিং ভোল্টেজ আর একটা হচ্ছে জাংশন ভোল্টেজ, এরকম নাকি স্যার? জাংশনের অ্যাক্রসে যে ভোল্টেজ অ্যাপ্লাইড হচ্ছে সেইটা। স্যার এই জায়গায় স্যার ভিবি স্যার আমাদের যে ট্রানজিস্টর, আর ভিসি কি স্যার মিড ভোল্টেজ ওইটা এই অংশটা বা কাটিং ভোল্টেজ স্যার, ভিসি যে ভোল্টেজটা এখানে মানে মানে এমন হতে পারে যে পিএন জাংশনে যেমন আপনি যখন পিএন জাংশন দিয়ে কারেন্ট ফ্লো করে তখন কত ভোল্টেজ 0.7 ভোল্টে কি ফিক্স থাকে? বেশি ভোল্টেজ একটু হতে পারে। জি স্যার, কম বেশি হইতে পারে। আসলে এই সার্কিট দিয়ে এটা একটু জাস্টিফাই করা ডিফিকাল্ট। পরবর্তীতে যখন আপনি বায়াসিং মেথড অ্যাপ্লাই করবেন দেখবেন অনেক রেজিস্টর আছে,
এখানে রেজিস্টার ইউজ করা হয়, এখানে এইসব ইউজ করা হয়। সুতরাং আচ্ছা। এইখানে যে ভোল্টেজ অ্যাপ্লাই করছেন সেটা কিন্তু আসলে বেজ এবং এমিটার এই জাংশনের অ্যাক্রসে অ্যাপ্লাইড হয় না, দুইটা ভোল্টেজ সিগনিফিকেন্টলি ডিফারেন্ট হয়। সেটাকে মেনশন করার জন্য কনভেনশনালি এইভাবে রিপ্রেজেন্ট করে, বুঝতে পেরেছেন? স্যার ম্যাথ করার সময় একটা জিনিস দেখা গেছে, নি ভোল্টেজের একটা মান দেওয়া থাকে স্যার, ওইটা কি ভিসি ভোল্টেজ? না, ভিবি বলে দেওয়া থাকে। ট্রানজিস্টরের সার্কিটের কথা বলছেন তো? জি স্যার। তখন কিন্তু ভিবি বলা থাকে, তখন আবার সার্কিটে আরো কিছু রেজিস্টার স্যার ইউজ কোনো করা বলা হয়। নেই, এমনি বলা থাকে স্যার নি ভোল্টেজ বা কাট ইন ভোল্টেজ। এইটা তাইলে আমরা কোন ভোল্টেজ ধরবো, ভিসি ভোল্টেজ? নি ভোল্টেজ বলতে আমরা কিন্তু বুঝি ইন কেস অফ সিলিকন ট্রানজিস্টর, আপনাকে মেনশন করে বলতে হবে যে ভিবির ভ্যালু কত, অথবা বলে যদি দেয় সিলিকন ট্রানজিস্টর, ইন দ্যাট কেস ইউ ক্যান কনসিডার 0.7 ভোল্ট। স্যার এমনি বললো যে নি ভোল্টেজ 0.3 ভোল্ট, তাহলে আমি এটা কোনটা ধরবো স্যার, ভিসি না ভিবি? এটা ঝামেলা স্যার, ম্যাথে করার সময় দেখা যায় স্যার। নি ভোল্টেজের ইস্যুটা কখন আসে আপনি বলেন তো দেখি? একটা পিএন জাংশনে আসেন আপনি, আপনি ট্রানজিস্টর বলে যান। জি স্যার, 0.7 ভোল্ট যখন কাট ইন ভোল্টেজ যেটা এক্সিট করে, অথবা কখন কখন কোন কন্ডিশনে, ফরওয়ার্ড বায়াস না রিভার্স বায়াস? ফরওয়ার্ড বায়াস। ফরওয়ার্ড বায়াস। আপনি ট্রানজিস্টরে কোনটাকে ফরওয়ার্ড বায়াস করছেন? ট্রানজিস্টরের আমি হচ্ছে বেজ ইমিটার জাংশন ফরওয়ার্ড বায়াস। তাহলে ওইটাকে ধরতে হবে, কারণ আরেকটা জাংশন তো আপনি রিভার্স বায়াস করছেন, সেখানে তো নি ভোল্টেজের কোনো ইস্যুই নাই, বুঝেন নাই? আমার আনসারটা কি আপনি বুঝতে পারলেন? এই আচ্ছা, এগুলা আরো ম্যাথমেটিক্স আছে এত সবকিছু। আরেকটা এই কিন্তু কমন তো স্যার নি ভোল্টেজ হিসেবে স্যার বইতে তো দেয়া থাকে ভিসি ভোল্টেজ। ভিসিই? জি স্যার। ভিসি কিন্তু দেওয়া থাকে না, আমি জানি। এবং এটা স্যার আপনি, আমি ট্রানজিস্টরের কিছু বায়াসিং মেথড আপনাদেরকে পড়াবো, এবং স্পেশালি ভোল্টেজ ডিভাইডার বায়াস পড়াবো, তখন প্রবলেম এগুলো আসবে। যদি বিসি তো আসার কোনো কারণ দেখি না। বিসি মানে কালেক্টর এবং এমিটারের মধ্যে যে ভোল্টেজ ডিফারেন্স, ঠিক আছে, সেটা কিন্তু 0.7 না, সেটা 0.7 না, অন্য হাই ভোল্টেজ। বিকে মেথড কোন বইতে নানা রকম থাকতে পারে, আমি আপনাকে এই বয়েল স্টেটের বই ফলো করবো, অথবা অন্য কোনো বইও ফলো করতে পারি, সেগুলা থেকে আমরা প্রবলেম করাবো। স্যার আমরা বয়েল স্টেট বই পড়ছি। ওকে, সো ডিসি মোডের আমরা এই কমন এমিটার কনফিগারেশনের ক্ষেত্রে আমরা আবার একটা কারেন্ট গেইন ফ্যাক্টর বের করি। ইন দিস কেস উই কনসিডার আইবি as the input current, IC is the output current. So beta, this is called common emitter current amplification factor or common emitter current gain factor, এবং সেটা IC বাই আইবি। এখন দেখেন আইবির চাইতে কিন্তু আইসি অনেক গুণ বড়, সুতরাং এই রেশিওটার ভ্যালু অনেক বড়, টিপিক্যালি অ্যাবাউট 50 to 400 এরকম হতে পারে। সো বিটার ভ্যালু কিন্তু এরকম। আলফা এবং বিটা এগুলা দেখে নেবেন, এগুলা বয়েল স্টেটের বইতে আছে, আমি এগুলাতে না গিয়ে দুইটার মধ্যে রিলেশনশিপ আছে আলফা বিটা, এগুলা সিম্পল ম্যাথমেটিক্যাল ইকুয়েশন, এগুলা আপনারা সুন্দর করেই জানেন বলে আমার ধারণা। এই হচ্ছে কমন এমিটার কমন কালেক্টর। এখন আমরা এই ট্রানজিস্টরের লোড লাইনের অ্যানালাইসিসের কথা বলেছেন, একজন আমাকে জানতে চেয়েছিলেন, আমি জাস্ট 2 মিনিট কথা বলে এই ট্রানজিস্টরের ক্ষেত্রে লোড লাইন অ্যানালাইসিস পরের ক্লাস থেকে দেখাবো, পরের দিন দেখাবো, আর একটু দেখি ফাস্ট পড়ানো যায় কিনা। ওকে, একজন আমাকে বলেছিলেন ডায়োডে যদি এসি ভোল্টেজ অ্যাপ্লাই করি তাহলে কি ধরনের ইস্যু হয়। এইটা আপনি হয়তো কোনো বইতে দেখে নিতে পারবেন। আসলে যদি আপনি এসি ভোল্টেজ অ্যাপ্লাই করেন, ধরেন আপনি এমন একটা ভোল্টেজ অ্যাপ্লাই করছেন যেটা 0.6 থেকে ভেরি করে ম্যাক্সিমাম 0.7 মানে 0.8 এ যাচ্ছে, 0.7 থেকে 0.8 এ যাচ্ছে, আবার 0.6 আছে, এই ধরনের এসি সিগন্যাল, দিস ইজ ভিডি। ধরেন ডায়োডের অ্যাক্রসে এরকম একটা ভোল্টেজ অ্যাপ্লাইড হচ্ছে। এখন দেখেন যখন 0.6 ভোল্ট, তখন আমরা একটু আগে ডিসি লোড লাইন দেখেছিলাম, কিন্তু ই ইকুয়াল মানে ভিডি ইকুয়াল টু ই এর সমান, ইটা হচ্ছে 0.6 ভোল্ট, তাহলে এই হচ্ছে আপনার একটা পয়েন্ট। আরেকটা পয়েন্টে কিন্তু তখন কারেন্টও কম পাবেন, বিকজ ই ইজ স্মলার, তো এইটা হবে তখন ডিসি লোড লাইন। ওকে, যখন 0.7 হবে তখন এটা হবে ডিসি লোড লাইন, যখন 0.8 হবে এটা হবে ডিসি লোড লাইন। যেহেতু ডায়োডের অ্যাক্রসে যে ভোল্টেজ সেটা চেঞ্জ হচ্ছে, তো ডিসি লোড লাইনও কিন্তু চেঞ্জ হবে। ইনফ্যাক্ট যদি আপনি 0.6 থেকে 0.8 পর্যন্ত ডায়োডের অ্যাক্রসে ভোল্টেজ ভেরি করেন, এখানে ইনফাইনাইট সংখ্যক লোড লাইন পাওয়া যাবে, এখানে বিভিন্ন ভ্যালুর জন্য। আমার কথা কি বুঝতে পারলেন? বাট এইখান থেকে আপনি দেখতে পাচ্ছেন 0.6 ইজ দ্য মিনিমাম ভ্যালু। সো 0.6 এর জন্য আপনি যদি এই লোড লাইনটা পান, আচ্ছা
0.8 এর জন্য তাহলে আপনি এই লোড লাইনটা পাবেন। তাহলে লোড লাইন এর মধ্যে ভেরি করবে, দেখেন লোড লাইন এর মধ্যে ভেরি করবে, এই রেঞ্জের মধ্যে ভেরি করবে, ঠিক আছে? জি স্যার, জি স্যার। যদি লোড লাইন এই রেঞ্জের মধ্যে ভেরি করে, ভোল্টেজ যেটা অপারেটিং ভোল্টেজ এই মিনিমাম লেভেলের জন্য এই যে একটা পাবেন ভিডিকিউ, এই ম্যাক্সিমাম লেভেলের জন্য আরেকটা পাবেন ভিডিকিউ। তাহলে এই রিজনের মধ্যে আসলে ডায়োডের অ্যাক্রসে ভোল্টেজ ভেরি করবে, বুঝতে পারছেন? জি স্যার। এই রিজনের মধ্যে যদি ডায়োডের ভোল্টেজ ভেরি করে, কারেন্ট দেখেন এই যে মিনিমাম এটার জন্য যে কারেন্ট পাবেন সেটা এরকম, ম্যাক্সিমামটার জন্য এরকম। তাহলে কারেন্ট কিন্তু ডায়োড কারেন্ট কিন্তু এইভাবে এই রেঞ্জের মধ্যে ভেরি করবে। ওকে, জি স্যার, জি স্যার। সুতরাং ডিসি লোড লাইন এসি সার্কিটের ক্ষেত্রে এমপ্লয়িং ডায়োড একটা সিঙ্গেল লোড লাইন তো স্ট্রেট লাইন, সিঙ্গেল স্ট্রেট লাইন দিয়ে ড্র করতে পারবেন না, বরং লোড লাইন এই রিজনের মধ্যে ভেরি করবে এবং তার জন্য ভোল্টেজের ভেরিয়েশন যদি এমন হয়, লোড লাইন এখান থেকে এর মধ্যে ভেরি করবে, কারেন্ট কিন্তু সার্কিটে এরকম ভাবে ভেরি করবে। যেহেতু এসি সার্কিট, কারেন্ট তো ভেরি করবেই। সো আপাতত এতটুকু আনসার আমি একটা বই থেকে খুঁজে পেলাম বলে আপনাকে দেখাতে পারলাম। ইস্যুটা এরকম। জি স্যার, ধন্যবাদ স্যার। তাহলে আমি আজকের মতো কি রেখে দেব? আপনাদের টাইম ওভার হয়ে গেছে। ওকে, আমি নিজে একটু টায়ার্ড হয়ে গেছি, আপনারাও নিশ্চয়ই টায়ার্ড আছেন। সো এত তাড়াতাড়ি রাখলে কিভাবে হবে? আমরা তো গল্প করতে পারলাম না।